পান কোনো কারণে তার মনে হয়েছে যে আমার সঙ্গে চমক ব্যাপারটা খুব মূল্য যাবে। দিতে। ক্লাস আমি 8 থেকে যখন আমি 9 এ উঠছিলাম ওই সময়টাতে যেটা হলো যে আমার রেজাল্ট বেশ খারাপ হয়েছিল আরকি। গণিতে আমি যদিও ফার্স্ট বয় ছিলাম কিন্তু আমার গণিতে 100 তে 50 পেয়েছিলাম। তো যেটা ফার্স্ট বয় হিসেবে খুবই খারাপ। তো তুই সায়েন্স না নিয়ে আর্টস নিলেই ভালো করবে। একজন অ্যারিস্টটল তুমি যদি তার লিস্ট দেখো যে তিনি কি ছিলেন, তুমি দেখবা তিনি সবই ছিলেন আসলে। তিনি ওই সবই সময় ছিলেন। এখন বোঝা শব্দটা খুব ডিফিকাল্ট আসলে। বোঝা জিনিসটাই হচ্ছে তুমি কোনটাকে বোঝা বলবে। যেরকম আমি যখন বলি যে একটা জিনিস আমি ফিল করছি। এই ফিল করার জিনিসটা হচ্ছে মনে করো বোঝার মানে কাইন্ড অফ সর্বনিম্ন স্তর টাইপের একটা ব্যাপার আরকি। সো এই সীমাবদ্ধতা জিনিসটা যে খুব অ্যামেজিংলি মানুষকে ক্রিয়েটিভ করে, এই জিনিসটা আমি আগে মানে ওইভাবে অনুভব করতাম না। রিসেন্টলি আমি জিনিসটা আরো বেশি অনুভব করি। সেই সময়টার ব্যক্তিগত কারণটা কিছুটা মানে রোমান্টিক কারণ আরকি। যে তার এখন আমি বড় হওয়ার পরে টের পাই যে পৃথিবীতে অনেক ভালো ইন্টেনশনের মানুষ বিশাল বড় সর্বনাশ করে ভুল কাজটা করেছিলাম যে আমি মনে করেছি যে এটা একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে সৃজনশীল পুরো ব্যবস্থাটা হওয়াটা যখন এটা চালু হয়েছিল। আমি সত্যি বলছি আসলে এই যে কারিকুলাম চেঞ্জ করা এই জায়গাগুলোর পক্ষপাতে আমি শুরুতেই না। কিছু গান আছে যেটা আমি নিজে শুনে বুঝতে পারি না যে এটা মানুষটা কি এআই, মানে সত্যি কথা এমন একটা অবস্থা হয়েছে। তখন এই যে মানুষের যে গানগুলো ছোট ছোট জিনিসগুলো সেগুলো তখন একটা প্রিমিয়াম কন্টেন্ট হয়ে যাবে আসলে। ধরো যে জিনিসটা এআই এর জিনিসগুলো তখন এতই বেশি ভালো, তখন মানুষের ভালো জিনিসটা তখন আর ভালো জিনিসটা মানুষকে টানবে না। তখন মানুষ থেকে টানবে হয়তো যেগুলো প্রাণের খুব কাছাকাছি সেই ছোট ছোট জিনিসগুলো মানুষকে তখন হয়তো বেশি টানবে। ওই সাপোর্ট গুলো একদমই পাই নাই। যেটা ধরো আমার যতখানি সাপোর্ট দেওয়া দরকার ছিল সেটাও আমি আসলে পুরোপুরি দিতে পারি নাই। এমন একটা অবস্থা হয়েছে যে আমার নতুন চাকরি ছিল, ফলে ওই চাকরি থেকে আমি পুরোপুরি ঝাড় নিয়ে চলে আসবো বাসায় বা করবো সেটাও আমি করতে পারছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম যে আমার চাকরি থাকবে কিনা। আমার রিভার্স ব্রেন ড্রেনের সঙ্গে নিজেকে মেলাতে পারছি না, যে এটা ব্যাপারটা এরকম না যে দেশের কোনো কারণে আমি ফিরতে পারছি না। এটা আসলে আমার খুব ব্যক্তিগত একটা কারণে। ব্যক্তিগত একটা কারণে। তত প্রায় নিশি চেয়ে আছে কালো শশী। মামা একটা সুইচ আর একটা দুধ চা। মনি ভাই চা একটা, লিকার কম আর একটা গোল্ড লিকার। চায় এত চিনি দিছো? হ্যালো, ডায়েটে আছি। হ্যাঁ আমি টঙে আছি, আয়। হ্যালো এভরিওয়ান, আজকে টকের টঙের আড্ডায় আছে আমাদের অতি প্রিয় চমক হাসান ভাই এবং আমি আছি হোস্ট ফুয়াদ। আমার সাথে আছে জোবায়ের। ধন্যবাদ ফুয়াদ। আজকে আমাদের পডকাস্টের অতিথি আমাদের সবার প্রিয় চমক হাসান ভাই। চমক হাসান ভাই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা থেকে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে বস্টন সায়েন্টিফিক কর্পোরেশনে কর্মরত আছেন। তিনি একাধারে লেখক, গবেষক, সঙ্গীতশিল্পী, অনলাইন এডুকেটর সহ আরো অনেক কিছু। কিন্তু আমার কাছে সব থেকে বড় পরিচয় চমক ভাই আমাদের বুয়েটের অ্যালামনাই। উনি 2004 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন, আর আমি তার পরবর্তী ব্যাচ 2005 সালের। তো চমক ভাই সম্পর্কে আসলে অনেক কিছুই বলা সম্ভব, বলতে বলতে হয়তো অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু আমি এটুকু বলেই শুরু করতে চাই। চমক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের পডকাস্টে। ভাইয়া, আমার সবচেয়ে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আপনার নামটা খুবই ইউনিক। আমি চমক নামে দ্বিতীয় কাউকে এখন পর্যন্ত দেখিনি। আপনার এই নামটা কিভাবে হলো, বা এটার পিছনে হয়তোবা খুব মজার কোনো একটা গল্প আছে। কে দিয়েছে আপনার এই নাম চমক? আ না, এটা দ্বিতীয় কাউকে দেখো নাই এটা জানি না। আমি আসলে অনেককে দেখেছি এখন। আচ্ছা। তবে আ আমার নামটা আ যিনি রেখেছিলেন তিনি আমার পিতামহ। মানে আমার আচ্ছা। দাদা। তো আ উনার একটা গল্প আছে। আমি উনার ভিডিও করে রেখেছিলাম আমার বিয়ের সময়, যে আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে, "দাদা তুমি কেন আমার নাম চমক রেখেছিলে?" তো উনার একটা ভিডিও আছে যাই হোক। তো দাদা ওখানে আমাকে বলেছিল যে, আ আমি যখন জন্মাই, কুষ্টিয়াতে আমার জন্ম। হুম, হুম। ১৯৮৬ ২৮ জুলাই। তো তখন আ আ দাদা যখন খবর পান কোন কারণে তার মনে হয়েছে যে আমার সঙ্গে চমক ব্যাপারটা খুব যাবে। আ কোন কারণে হয়তো মানুষ আমাকে দেখে সারপ্রাইজড হবে বা অবাক হবে। এইজন্য তার মাথায় চমক নামটা এসেছিল। এটা সে আমাকে বলেছে আরকি। ভাই, আমি বলবো নাইস। আপনার দাদা ভুল ছিলেন না। ভাই, আপনি আসলেই আমাদের অনেকের জন্য আসলে চমক। অনেস্টলি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা তো আপনাকে ফলো করে না এমন লোকের সংখ্যা আসলে কম। তা আমরা যেটা দেখি যে আ আপনি একদিন গণিত শেখাচ্ছেন, আরেকদিন গান গাচ্ছেন, আরেকদিন অন্য কিছু করছেন, যে আপনি সবকিছু মানে এত
ইফেক্টিভ স্কেলে করেন কিভাবে? আপনার সিক্রেটটা কি? মানে কিভাবে হচ্ছে আপনি সবকিছু আ মানে টু দ্য স্কেল করতে পারেন এবং সবকিছুই নিখুঁত? গানও সুন্দর, আপনার যে ম্যাথ, এই যে ফিল করা, আই থিংক হচ্ছে এই জিনিসটা আসলে আ খুবই ইম্পোর্টেন্ট এবং হচ্ছে এটা আই থিংক নতুন প্রজন্ম অনেকে বোঝে যে ম্যাথ শুধু করা না, এটা ফিল করা। তো আপনি নিখুঁতভাবে সবকিছু করেন কিভাবে? আপনার আচ্ছা। সিক্রেটটা কি? না, আমি জানি না যে কেন নিখুঁত ব্যাপারটা মানুষের মাথায় আসে। বাট আমি নিজেকে কখনোই নিখুঁত ভাবি না। মানে আমার মনে হয় যে আমি মানে আ খুবই দুর্বল একটা জায়গায় আছি আরকি। তবে অনেক কিছু করার আপনার আগ্রহ আছে। এটা সত্যি যে একদম পিচ্চিকাল থেকে আমার অনেক কিছুর প্রতি আগ্রহ ছিল। তো সেই আগ্রহগুলো আ আ জন্মানোটাও অনেকগুলো গল্প আছে সেখানে যে কি করে একেকটা আগ্রহ হলো। আমি নিজেকে যেটা মনে করি আমি আসলে খুব ভাগ্যবান। দেখো সবার আসলে আ সবাই যেই পরিবেশে বড় হয়, সেই পরিবেশটা কিন্তু তার নিজের হাতে নেই। একজন মানুষ জানে না যে সে কোন পরিবেশে জন্মাবে, কোথায় তার বেড়ে ওঠা হবে। তার সবকিছু তার নিজের হাতে থাকে না। তো আমি এই দিক থেকে মানে আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পরিবেশে মানে বড় হয়েছি যেখানে আমার বাবা, চাচা, আমার দাদা সবাই আসলে আ আ শিক্ষা বা সংস্কৃতি এই জিনিসগুলোকে খুব ভ্যালু করতেন। তারা সবকিছুকে এগুলোকে খুব মূল্য দিতেন। ফলে আ আমি যেখানে বড় হয়েছি সেটার একটা বড় প্রভাব ওখানে আসলে আছে। তো আমি যখন মনে করো আমি যখন খুব ছোট ছিলাম, আ আমি কিন্তু বড় হয়েছি একটা গ্রামে। কুষ্টিয়া জেলার খোকসা থানার সমসপুর গ্রামে। আমার একদম পিচ্চি কালটা ওখানেই ছিল। তো সেই গ্রামে আমি যখন ছিলাম, তখনও যেটা হতো যে আ আমি জানতাম যে আমার আমার সেজ চাচা উনি তখন আ একটা জাতীয় সংবাদপত্রে রেজনুল হক রাজা উনি সেখানে লেখালেখি করছেন। আমি দেখতে পেতাম যে আমাদের পরিবারে একটা পত্রিকা আসছে প্রতি সকালবেলা যেখানে আমার চাচার লেখা ছাপা হচ্ছে। তো এটা একটা আ বেশ অনুপ্রেরণার একটা ব্যাপার ছিল। শুধু তাই না মানে আমার আর যারা বাবা চাচারা ছিলেন সবাই কিছু না কিছু লেখালেখি করতেন। তো সবাই সংস্কৃতির সঙ্গে একটু করে জড়িত ছিলেন। তো সেই জিনিসগুলো দেখাটা আমার কাছে মনে হতো যে আ আ মানে লেখালেখি করা এটা আমার একটা কি বলা যায়? এটা করতে হবে আমাকে। আমি এটার একটা অংশ আরকি। আমিও এই একটা সংস্কৃতির যে পরিমণ্ডল সেটার ভেতরে আমিও আছি। সুতরাং আমাকে এটা করতেই হবে। তারপর যখন আরেকটু বড় হলাম, ধরো যখন কুষ্টিয়া শহরে এলাম, আ কারণ আমার সেই সময়টা যেটা হয়েছিল যে আমাদের গ্রামে খুব ভালো স্কুল ছিল না। তো যেটা হয় যে বাবা-মারা সবাই চান যে তাদের সন্তান একটা ভালো জায়গায় পড়ালেখা করুক। তো আ আমার মা তখন আমাকে নিয়ে কুষ্টিয়া শহরে আসলেন। তো ওখানে কুষ্টিয়া মিশন স্কুল একটা প্রাইমারি স্কুল আছে, খুব ভালো স্কুল। সেই স্কুলে আমি তখন ভর্তি হলাম। তো ওখান থেকে আমি দেখতে পেলাম আশেপাশের কুষ্টিয়াতে সেই সময় বেশ সাংস্কৃতিক চর্চা হতো অনেক। তো সেই চর্চাটার ভেতরে আমি ঢুকলাম। এরপরে সেই সময়টা আসলে আমার বাবা তখন প্রবাসে ছিলেন। তো তারপরে বাবা যখন প্রবাস থেকে ফিরে এলেন, তিনিও সংস্কৃতি মনা ছিলেন। তার সঙ্গে কুষ্টিয়া সাংস্কৃতিক পরিমণ্ডলের একটা ভালো যোগাযোগ ছিল। তো তার হাত ধরে কুষ্টিয়ায় সে সময় যেসব জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বা প্রতিযোগিতা হতো সেগুলোতে যাওয়া হতো। ফলে এই সংস্কৃতির ব্যাপারগুলোর সাথে আমার একটা জানাশোনা খুব ভালো ছিল। বরং আমি যে জায়গাটায় ছিলাম না সেটা হচ্ছে গণিত। মানে এই মনে করো ক্লাস 8-9 পর্যন্ত মানে আমি যে গণিত নিয়ে কখনো মানুষ আমাকে চিনবে এটা আমার ধারণা ছিল না। বা আমারও গণিতের প্রতি ওই যে এখন যে ধরনের একটা প্যাশন কাজ করে যে মানে খুব ভালো লাগা কাজ করে সেই জিনিসটা তখনও আসলে অতটা ছিল না। তারপরের গল্পটা আমি এর আগে যদিও বলেছি, আমি আরেকবার মনে হয় রিপিট করতে পারি। তো ক্লাস 8 থেকে যখন আমি 9 এ উঠছিলাম, ওই সময়টাতে যেটা হলো যে আমার রেজাল্ট বেশ খারাপ হয়েছিল আরকি। গণিতে। আমি যদিও ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমার গণিতে ১০০ তে ৫০ পেয়েছিলাম। তো যেটা ফার্স্ট বয় হিসেবে খুবই খারাপ। তো তখন আমি এটা ফাইনাল পরীক্ষায় আরকি। তখন আমি আ 2nd হয়েছিলাম ওইবার। তো হওয়ার পরে তখন আমাদের যে টিচার ছিলেন, আমানুল্লাহ স্যার আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। তো উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে, "এখন তো আমাদের সায়েন্স আর্টস চুজ করার ব্যাপার। তো এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে তুই সায়েন্স না নিয়ে আর্টস নিলেই ভালো করবি।" তো তখন তো জানোই যে সায়েন্স ব্যাপারটা তো তখন একটা ক্রেজ এর ব্যাপার যে যারা ভালো ছাত্র হুম, হুম, তারাই সায়েন্স নিয়ে পড়ালেখা করে। এরকম একটা কিন্তু ব্যাপার ছিল মানুষের ভেতরে। হুম, তো এই কারণে আমার তখন খুব আঁতে ঘা লাগলো আরকি যে আমি কি এতটাই খারাপ যে আ আমি অঙ্কে এতই খারাপ যে আমি সায়েন্স নিতে পারব না। মানে আমার স্যার মনে করছেন যে আমি সায়েন্স নিলে ভালো করব না। উনি কিন্তু খারাপভাবে বলেনি। মানে উনি হুম, খুবই আদর হুম, করতেন আমাকে। তো উনি বেশ ভালোভাবেই বলেছেন ব্যাপারটাকে। কিন্তু আমি জিনিসটাকে আমার খুব চ্যালেঞ্জ হিসেবে লাগলো যে এটা কেন উনি এরকম বললেন? তো তখন আমি একটা যে কাজ করেছিলাম সেটা মানে আমার মনে হয় যে আমার লাইফে করা সবচেয়ে দারুণ কাজগুলোর একটা আরকি। যে তখন আমি ওই আগেকার যত বই ছিল তখন আমি মানে চিন্তা করলাম যে আমি কেন আসলে অঙ্কে ভালো করতে পারছি না? গণিতে কেন ভালো করতে পারছি না? তো তখন আমি যেটা দেখলাম যে আমি আসলে নিয়মগুলো শিখে গেছি।
কিন্তু নিয়মগুলোর ভেতরের অংশগুলো কখনো বোঝার চেষ্টা করিনি নিজে। তখন আমি যেটা করলাম যে আমাদের ক্লাস 6 থেকে শুরু করে মানে একদম পুরনো যত বই আছে, সেই সব বইয়ের অঙ্কগুলো একা করা শুরু করলাম। একদম একা। মানে কারো সাহায্য না নিয়ে আমি ভাবলাম যে হুম, এগুলো তো আগের বছরের অঙ্ক, এগুলো তো আমি করে এসেছি। তো এগুলো আমি একা বোঝার চেষ্টা করব যে এটা ভেতরে কি হচ্ছে। তো ওই যে একা চিন্তা করতে শুরু করলাম, ওই চিন্তার ব্যাপারটা আসলে খুব দারুণ একটা ব্যাপার ছিল যে আমি পুরনো জায়গায় যে একটা কথা প্রচলিত আছে যে একটা তীরকে তুমি যদি দূরে ঠেলে ফেলতে চাও তাহলে তোমাকে আগে পেছনে টানতে হবে। তো ওই পেছনে টানার কাজটা আমি করছিলাম আরকি যে হুম। আমি পুরনো জিনিসগুলোকে আ আবার রিভাইজ করে নিজের মতো করে বোঝার চেষ্টা করে সেই জায়গাগুলো আগে ঠিক করে ফেলেছিলাম। তো তখন আমার ভেতরে ওটা করতে গিয়ে আমি বললাম, "আরে আমি তো এই জিনিসগুলো বুঝি। জিনিসগুলো তো আসলে আ এই জিনিসগুলো জানা সম্ভব, বোঝা সম্ভব। এগুলো এমনি মুখস্থ করার কিছু নাই বা নিয়মগুলো শুধুমাত্র যে এমনি এসেছে অটোমেটিক এরকম না। বোঝা যায়।" তো হুম, হুম, একই সময় একটা ভালো ব্যাপার যেটা হলো যে সেই সময়টাতেই তখন ক্লাস 9 এ পড়ি। তো তখন হচ্ছে আ বাংলাদেশে ম্যাথ অলিম্পিয়াড ব্যাপারটা তখন চালু হচ্ছিল আরকি। হবে করছে। তখনই বোধহয় ১ম ম্যাথ অলিম্পিয়াডটা হলো। ওই সময় হচ্ছে ১ম আলোতে আম হুম, গণিতের তখন হচ্ছে আ ওই বইটার নাম কি? নিউরন অনুরণন নামে একটা বই হুম, তখন হুম, প্রকাশিত হুম, হয়েছিল। কিন্তু তার আগে নিউরন অনুরণনের ৫ টা করে সমস্যা ১ম আলোতে ছাপা হতো আরকি। হুম, তো হুম, ওই হুম, সমস্যাগুলো যখন দেখতাম মানে দেখে মনে হতো যে আরে এগুলো তো সমাধান করতে খুব মজা। এগুলো আমাদের প্রচলিত যে অঙ্কগুলো আছে তার থেকে একটু আলাদা। হুম, অন্যরকম করে হুম, ভাবতে শেখাচ্ছে। এই যে অন্য রকম করে চিন্তা করা, চিন্তার আনন্দটা যখন আমি পেয়ে গেলাম, তখন আসলে এই গণিতের সৌন্দর্যটার ভেতরে আমি তখন ঢুকতে শুরু করলাম। তো আমার ক্ষেত্রে আ এই যে একেকটা জীবনের একেকটা পর্যায়ে ধরো একেকটা দিকে আমি গিয়েছি এবং সেই জায়গাটায় ভালোবাসতে শিখেছি। তো এই ব্যাপারগুলো আসলে খুব দারুণ একটা কাজ ছিল এবং একই সঙ্গে তার একটু আগ দিয়ে আসলে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটা তখন তোমরা জানো যে একটা বড় অর্গানাইজেশন আছে আব্দুল আবু সাইদ স্যারের। তো সে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা আ অংশ সেটা কুষ্টিয়াতেও ছিল আরকি একটা শাখা। হুম, হুম, তো সেই শাখায় আমরা যেতাম বই পড়া কর্মসূচির অংশ হিসেবে প্রতি শুক্রবারে ওখানে যেতাম। তো ওখানে গিয়ে যেটা হতো যে ওখানে বিতর্ক প্রতিযোগিতা হতো বা ওখানে আরো বিতার্কিকদের সঙ্গে ওখানে আড্ডা হতো। এই যে বিতার্কিকদের সঙ্গে কথা বলতে শেখা, তাদের সঙ্গে আড্ডা দেওয়া, তাদের সঙ্গে বই পড়া, তখন বই পড়ার প্রতি একটা ঝোঁক তৈরি হলো। তো তখন যেটা হতো যে বিশেষ করে আমার মনে আছে যে ওই সময়কার যত রমজান মাস ছিল, তখন আমার মনে হতো যে স্কুল তো ছুটি হয়ে যেত। রমজানে তো ধরো কয়েকদিন ক্লাস হওয়ার পরে স্কুল ছুটি। স্কুল ছুটি হয়ে গেলে সকালবেলা একবার খেয়ে মানে এই ভোরবেলা ধরো মানে খেয়ে ফেললে তারপর সারাদিন কিন্তু খাওয়ার ব্যাপারটা নাই। এটা কিন্তু একটা হুম, দারুণ হুম। ব্যাপার। তো আমার মা থাকতো ধরো তখন কাজে যেতেন। তো আমি সারাদিন আমি তার মানে আমার তেমন কোনো কাজ নাই। মানে আমি তখন যা কিছু করতে পারি। তখন আমি যেটা করতাম যে আমি লাইব্রেরিতে যেতাম এবং ভোর থেকে ধরো ইফতারের ঠিক আগ দিয়ে ফিরতাম বাসায়। তার মানে পুরোটা টাইম আমি ধরো লাইব্রেরিতে বই পড়তে পারছি। এটা আমার খুবই আনন্দের একটা কাজ ছিল। তো এই সবগুলো জিনিস একই সাথে ঘটে গেছে লাইফের ওই টাইমটাতে ক্লাস 9 এর সময়টাতে আমার জন্য খুবই বৈপ্লবিক ছিল আরকি। তো অনেকগুলো ঘটনা একসাথে ঘটলো। ফলে যেটা হয়েছে যে আমি যেই জিনিসগুলো ভালোবাসতাম সেগুলোর প্রতি ভালোবাসাটা আরো গাঢ় হলো। যেটা সম্পর্কে আমি জানতাম না যে আমি ভালোবাসতে পারি, গণিতের যে ব্যাপারটা, সেই জিনিসটার প্রতি ভালোবাসাটা গাঢ় হলো। তো অনেকগুলো দিক তখন একটু করে নিজের মধ্যে ভালো লাগাটা তৈরি হলো। আমি এখনো মনে করি না যে আমি অনেক কিছু এগুলো পারি। কিন্তু যেটা হয় যে ভালোবাসা জিনিসটা এরকম যে একবার যদি তার বীজটা বুনে যায় ভিতরে, তখন ওই জিনিসটা একা আস্তে বড় হতে থাকে। তো একই জিনিস আমার গানের জন্য হলো। আমি যে গান গাইতে পারি সেটা আমি জানতাম না। আসলে আমি ধরো ক্লাস 9-10 পর্যন্ত কখনো আসলে গান গাই নাই কখনো। আমি এমনকি আসলে বুয়েটে ওঠার আগ পর্যন্ত আমি মঞ্চে গান গেয়েছি ওইভাবে এটাও মনে পড়ে না। তো বুয়েটে ওঠার পরে আমি ১ম মঞ্চে গান গেয়েছি। কিন্তু আমি গান লেখা শুরু করেছি ক্লাস 6 থেকে। কারণ ওই সময় যেটা হতো যে আমি যখন গান শুনতাম আমার মনে হতো যে মানুষ কিভাবে এই জিনিসটা সৃষ্টি করছে? মানে একটা গান, একটা কথা, একটা সুর যেটা আমার মনকে নাড়িয়ে দিচ্ছে, এরকম একটা জিনিস মানুষ কি করে তৈরি করলো? তো আমার যেটা হতো যে ওই মানে সৃষ্টির ভেতরে ঢোকার একটা মানে শখ হয়েছিল যে আমার এবং ওই সময়টা আমার যেটা মনে হলো যে তুমি একটা জিনিসকে সবচেয়ে ভালো তখনই অ্যাপ্রিশিয়েট করতে পারবে, যখন তুমি নিজে ওই জিনিসটা করার চেষ্টা করবে। মানে আমি আসলে গান লেখা বা গান সুর করার যে চেষ্টাটা, সেটা করেছি যে যারা লিখেছে তাদের সুরটাকে আরো বেশি করে অ্যাপ্রিশিয়েট করার জন্য। আসলে হুম। আমার কাছে ওইটা বেশি আকর্ষণীয় ছিল যে মানুষ কি করে করে? আমি নিজে করার চেষ্টা করি তো দেখি তো যে তাদের ওই জিনিসটাকে বুঝতে পারি কিনা। আমি এটা নিয়ে অনেক পড়ালেখাও করেছি আসলে। মানে আমার মানে কারা গান লিখছেন, কারা সুর করছেন এই জিনিসটা আমার খুব আগ্রহের একটা জায়গা। তো এভাবেই আরকি ধরো অনেকগুলো জায়গা দিয়ে একটু করে বিচরণ করা। এটাই। একটা মাশাআল্লাহ। কথা মনে পড়ে গেল আমার আ আপনার এই ম্যাথের যে একদম ভিতরে ঢুকে বুঝতে পারার বা বুঝতে চেষ্টা করার যে ইচ্ছাটা, আমার মনে পড়ে আমি ক্লাস 9 এ ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। আমার ক্লাস 9 এ আমি তখন ছিলাম 4th বয়। তো 1st বয়ের সাথে আমার একটা আর্গুমেন্ট হচ্ছিল যে ঠিক পরীক্ষার আগে যে ওইরকম আমার এক্সাক্টলি ইয়েটা মনে নেই, সূত্রটা মনে নেই। বাট ওখানে আরকি আমি ওকে বলতেছিলাম যে, "ওই সূত্রটা ওই জায়গাটা এরকম হয় কেন?
ওকে আর কি জিজ্ঞেস করতেছিলাম। ভাবছিলাম যে ও জানে এক্সপ্লেনেশনটা। তো ও আমাকে বলছে এটা কেন হয় আমি জানি না, বাট এটা আমাকে এভাবে মনে রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন গ্রামারে অনেক রুলস আছে মনে রাখতে হয়, সেভাবে এটা মনে রাখতে হবে। এটা এরকম হবে। আমি এটা একদমই মানে একসেপ্ট করতে পারি নাই যে না, ম্যাথমেটিক্সে তো এরকম হওয়ার কথা না। ইংলিশে হতে পারে এরকম, বা বাংলা ব্যাকরণে যেমন আছে নিপাতনে সিদ্ধ সন্ধি টাইপের যে একটু ব্যতিক্রমী কিছু হবে। কিন্তু ম্যাথমেটিক্সে ডেফিনিটলি কোনো এক্সপ্লেনেশন থাকতে হবে। তো সেখান থেকে আমি ওটা নিজেও খুঁজতে থাকি। পরে আর কি এক্সপ্লেনেশন পাই, এবং তখন থেকে আমার মনে হয় ফার্স্ট যে আচ্ছা কোনো কিছু না বুঝলে আসলে এক্সপ্লেনেশন খুঁজতে চেষ্টা করার যে ইচ্ছাটা, বা ওখানে অনেক কিছু আছে যেটা আসলে অনেক সময় আমরা মনে রাখতাম জাস্ট, বাট এটা একটা আমারও প্র্যাকটিস হয়েছিল ওই সময় থেকে। ভাইয়া একটা জিনিস আপনার বললেন যে ম্যাথ এবং মিউজিক এই দুটাতে আপনি ইন্টারেস্ট পাইছেন। মানে আপনি ডেফিনিটলি জানেন বা পৃথিবীর কিন্তু বেশিরভাগ বড় বড় সায়েন্টিস্ট, ইভেন ফিজিসিস্ট, তারা সবাই অনেকেই কিন্তু মিউজিক বা মিউজিক মিউজিক ইনস্ট্রুমেন্টে কাজ করেছে। আমার কাছে মনে হয় যেন ক্রিয়েটিভিটি বা সৃষ্টির সাথে এই বিষয়টা, এবং ম্যাথ অনেক সময় হয়তো বা বা মিউজিকের বিশেষ করে প্র্যাকটিস করলে, ইনস্ট্রুমেন্ট বাজালে হয়তো বা এক মানে সেটা হয়তো বা এক ধরনের স্ট্রেস রিলিফও হতে পারে, বা হতে পারে যে চিন্তা করার সময় মিউজিকটার সাথে হয়তো বা মানুষ চিন্তা করতে পারে বা সিঙ্ক করতে পারে। এটার মিউজিকের সাথে সায়েন্সের চিন্তাভাবনার মধ্যে মনে হয় একটা মিল আছে, কারণ অনেকজন বিজ্ঞানী আসলে মিউজিকটাও পছন্দ করে, বা অনেক হ্যাঁ, ধরনের এটা আসলে ইনস্ট্রুমেন্ট তারা আমি বাজাতে পারে। ধরো মানুষ যে আলাদা করে ফেলে না সায়েন্স এবং আর্টস বা এই জিনিসগুলোকে, হুম, হুম। আমি আসলে এটা কখনো আলাদা করি নাই। মানে আমার কাছে আমি নিজেও যেরকম ওই দুটো জায়গাকে আমার মনে হয় যে এটা খুব আলাদা না, যেটা আমরা যতখানি আলাদা করার চেষ্টা করি। আসলে ধরো আমরা মানুষ কেন? তুমি যদি ওই জায়গাটায় দেখো, মানে আমরা অন্য অ্যানিমেল থেকে আলাদা কোন জায়গাটায়? বেসিক্যালি আমরা আলাদা আমাদের চিন্তা ভাবনার জায়গায়। আমরা নতুন করে চিন্তা করতে পারি। আমাদের কল্পনার ভেতরে একটা জগৎ তৈরি করতে পারি। হুম, ধরো একটা হুম। ট্রানজিস্টর যখন তৈরি হচ্ছে, এই তৈরি হওয়াটার আগে আমাদের মাথার ভেতরেও কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের কল্পনার ভেতরে ওইটা আগে তৈরি হয়। তারপরে বাস্তবে সেই জিনিসটা রূপ নেয়। তো এই জিনিসগুলো আমাদের চিন্তার প্রক্রিয়াটাকে আমরা যতভাবে সাজাতে পারি, সেই হুম, সাজানোর হুম। একটা রূপ কিন্তু এগুলো। ধরো এই যে বিজ্ঞান আমরা বলছি, বিজ্ঞান হুম, আমরা হুম। যা কিছু দেখছি, দেখার পরে আমরা মাথার চিন্তাটাকে সাজাচ্ছি এটা ব্যাখ্যা করার জন্য। আমি যখন একটা মিউজিক দেখছি সেটাও তাই। আমার কাছে মনে হয় যে আমরা একটা নতুন কিছু ক্রিয়েট করছি আমাদের মাথার ভেতরে। তো এই যে ক্রিয়েশন কিংবা মানে এই যে আর্টস কিংবা সায়েন্স তুমি যাই বলো, সবকিছুরই উৎস কিন্তু আমাদের ব্রেইন। মানে আমরা ওই হুম, হুম, জায়গাটা হুম, হুম। থেকেই আমাদের কল্পনার শক্তিটাকে আমরা নানানভাবে নানান দিকে বিকশিত করছি। এ কারণেও মানে একদম শুরুর দিকে তুমি যদি চিন্তা করো, ধরো একেবারে শুরুর দিকে যারা দার্শনিক ছিলেন, যারা গণিতবিদ কিংবা যারা হুম, হুম। তোমার কবি ছিলেন, তারা সবাই কিন্তু মানে যেই দার্শনিকই কবি, মানে তুমি ওই জায়গাটায় তুমি চিন্তা করে দেখো একজন অ্যারিস্টটল, তুমি যদি তার লিস্ট দেখো যে তিনি কি ছিলেন, তুমি দেখবা তিনি সবই ছিলেন আসলে। তিনি ওই সবই সময় ছিলেন। হুম, দার্শনিকও ছিলেন, তিনি ওই সময় হুম, হুম। বিজ্ঞানীও ছিলেন, তিনি কবিও ছিলেন, তিনি মানে সাহিত্যিকও ছিলেন, সবকিছুই তিনি ছিলেন। কারণ হচ্ছে যে কারণ তার সবকিছুই মনে হচ্ছে ক্রিয়েশন এর একটা অংশ। তিনি হুম, এভাবেই হুম, হুম। ভাবতেন এবং তারপরেও কিন্তু মানে আ একটা সময় গিয়ে ধরো ফিলোসফি একটু আলাদা হয়েছে এবং ফিলোসফির একটা পার্ট হিসাবে ধরো বিজ্ঞান তৈরি হয়েছে। ন্যাচারাল তারপরেও কিন্তু ভাই মানে ফিলোসফিক্যাল ফিজিক্স এই জিনিসগুলো কিন্তু এখনো আছে। হুম, এখনো আছে। এক্সাক্টলি। এখনো আছে, তো হ্যাঁ। ওই জায়গা থেকে মানে ওই পার্ট গুলো কিন্তু ছিলই। মানে ওটা আসলে একসাথেই ছিল সবসময়। মানে আমরা আলাদা করার চেষ্টা হুম, হুম। করেছি হয়তো পড়ালেখা করতে সুবিধা করানোর জন্য। মানে আমার কাছে মনে হয় যে এই স্ট্রাকচারটা করানো হচ্ছে যে এডুকেশনাল সিস্টেমটাকে আরেকটু কিছুটা স্ট্রিমলাইন করা, যে আ এ যারা পড়াচ্ছে তাদের জন্য একটু আলাদা করে ভাগ করে দিলে তাদের হয়তো সুবিধা হবে। এই চিন্তা থেকে আসা। আমার কাছে এমনিতে এগুলোকে খুব একটা আলাদা লাগে না আসলে। ভাই এখানে একটা মজার কথা আপনি বললেন যে আমরা আসলে সবকিছু তো চিন্তা করি আমাদের ব্রেইনে। আমাদের একটা নিজস্ব অ্যাবস্ট্রাক্ট ওয়ার্লড এ আমরা একটা জিনিস ক্রিয়েট করি। তো হুম, আমি আর কি এখানে আপনার এখানে এই বিষয়ে একটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে ইভোলিউশন হইছে, সেই ইভোলিউশন এ আমাদের কিন্তু চিন্তা করার একটা লিমিটেশনস আছে। আমাদের ব্রেইন ডেভেলপড হয় বিলিয়ন, মিলিয়ন ইয়ার্স ধরে আমাদের যে ইভোলিউশন হয়েছে। সো আমরা কিন্তু আ অনেক ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট এর রিয়েলম এ আমরা যেতে পারি না। হুম, হুম। এই জায়গাটায় আপনার কি মনে হয় যে আপনি যেহেতু ম্যাথে এত ইন্টারেস্টেড, এবং আমরা কি ফিজিক্যালি আসলে লিমিটেড বাই আমাদের ইমাজিনেশন কি ওই অ্যাবস্ট্রাক্ট লেভেলে যেতে পারবে, বা আমরা কি ওই জিনিসগুলো বুঝতে পারবো? এখন বোঝা শব্দটা খুব ডিফিকাল্ট আসলে। বোঝা জিনিসটাই হচ্ছে তুমি কোনটাকে বোঝা বলবে। যেরকম আমি যখন হুম, বলি হুম, যে একটা জিনিস আমি ফিল করছি। এই ফিল হুম, করা হুম। জিনিসটা হচ্ছে মনে করো বোঝার মানে কাইন্ড অফ সর্বনিম্ন স্তর টাইপের একটা ব্যাপার আরকি, যে আমরা খুব সহজ কিছু জিনিস দিয়ে যদি জিনিসটা দেখতে পারি তখন হুম, এটাকে হুম, আমি বলি ফিল করা। যেরকম আমি মানে অনেকদিন আগে ওই a+b² এর একটা সূত্র আমি মানুষকে ফিল করাচ্ছিলাম। তখন আমি হুম, হুম। বললাম যে আগে যেভাবে গ্রিকরা দেখতো সেটা দিয়ে বেশি ফিল করা যায়। একটা সূত্র সরাসরি মুখস্থ করা থাকে a²+2ab+b² থেকে তুমি যদি দেখো যে একটা আ বোর্ডের মধ্যে, আমি জানি না যে আমার কাছে এখন, দুঃখিত। আমার ওই কথা বলতে মাঝে ইচ্ছা জাগে আরকি এগুলা।
এটা ছোট্ট করে ধরো আমার পাশে বোর্ড আছে একটা, আসলে বোর্ড নিয়ে এখানে পড়ায় ওদের বাচ্চাদের। তো যেটা ছিল যে একটা ওরা যেভাবে চিন্তা করেছিল যে একটা স্কোয়ার আছে, সেই হুম, স্কোয়ারের হুম, মধ্যে তুমি যদি একটা স্কোয়ারের একটা লেন্থ যদি হয় a প্লাস বি, তাহলে তুমি দেখবা যে এটাকে তুমি চারটা ভাগে সমান চারটা ভাগে ভাগ করতে পারো, এবং সেই চারটা ভাগের মধ্যে তখন একদম স্পষ্ট করে দেখা যায় যে চারটা পার্ট আছে, যে তার মধ্যে একটা পার্ট হচ্ছে a স্কোয়ার আর একটা পার্ট বি স্কোয়ার, এবং বাকি যে দুইটা হুম, পার্ট হুম, সেগুলো এ বি এ বি করে এবি। দুইটা হুম, দুইটা হুম, হুম, রেক্ট্যাঙ্গেল দেখা যায়। মানে তুমি যে প্রত্যেকটা পার্ট এখানে যে একটা স্কোয়ার একটা বি স্কোয়ার দুইটা এ বি আছে, মানে সবকিছু তুমি দেখতে পারো। তো এটাকে আমি বলছিলাম ফিল করা। কিন্তু এভাবে যে ফিল করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই, বা এটাই যে একমাত্র উপায় এরকম কিছু না। তো এটা হুম, এটা একটা উপায়। ঠিক হুম, হুম, একইভাবে তুমি যখন এইভাবে তুমি যখন ফিল করছো, তুমি একটু পরে গিয়ে আটকে যাবে। তুমি a প্লাস বি হোল কিউব এটা তুমি বের করতে পারবা। কারণ তুমি এটা হুম, হুম, ফিজিক্যাল জগতে তুমি ত্রিমাত্রায় দেখতে পারো। তুমি ওখানে দেখতে পারবা যে a কিউব আছে, b কিউব আছে, হুম, 3a হুম, স্কয়ার বি, ৩টা a স্কয়ার বি আছে, ৩টা b স্কয়ার, এগুলো সব দেখতে পারবে। এখন তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এ চলে যাও। তখন গিয়ে তুমি আর এই যে যেভাবে আমি ভলিউম কিংবা মানে দিয়ে দেখাচ্ছি সেভাবে তুমি দেখতে পারো না। কিন্তু হুম, সেটা দেখতে পারি না মানে এই না যে আমরা এটা কি হবে এটা জানি না। তখন হুম, অন্য হুম, একটা উপায়কে তখন আমরা চিন্তা করি যে আচ্ছা, আমরা এইভাবে চিন্তা করতে পারছি না। তখন আমরা আরেকটা উপায় দিয়ে কি এটাকে বের করতে পারি, বা আরেকটা উপায় এটাকে চিন্তা করতে পারি। তখন তুমি একটা অ্যালজেব্রাইক একটা ফর্মুলেশন এ তুমি চলে গেলে। তুমি এই জিওমেট্রি জায়গা থেকে বের হয়ে এক্সাক্টলি। একটা অ্যালজেব্রায় হুম, হুম, চলে গেলে। তখন তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কে অন্যভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা, আমি এভাবে ভাবি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে কি? আসলে a প্লাস বি গুণ a প্লাস বি গুণ a প্লাস বি গুণ a প্লাস বি, ৪ টা a প্লাস বি আছে। এই জিনিসটাকে এভাবে চিন্তা করি যে ৪ জন মানুষ দাঁড়ায় আছে, প্রত্যেকের হাতে একটা করে A আর B, একটা করে B আছে। হুম, এখন তুমি হুম, যদি হুম, বললা যে ৪ জন মানুষ দাঁড়ায় আছে, প্রত্যেকের হাতে একটা করে A আর একটা করে B। এখন আমি বললাম যে এই ৪ জনের কাছ থেকে একটা করে জিনিস তুমি আমাকে দাও। কতভাবে দিতে পারবা? দেখো এটাও বোঝার একটা উপায়। তখন তুমি মনে করো ৪ জন যদি A দেয়, তুমি পাবে A টু দি পাওয়ার 4। ৪ জনই হুম, যদি হুম, তোমাকে B দেয়, তুমি পাবা B টু দি পাওয়ার 4। হুম, এখন যদি এরকম হয় যে ৩ জন তোমাকে A দিচ্ছে, আরেকজন দিল B, তাহলে A কিউব B পাবা তুমি। হুম, এখন A কিউব B হুম, হুম, কতভাবে হতে পারে? তখন এই ৪ জনের ভিতর থেকে ৩ জন যতভাবে তোমাকে A কিউব B দিতে পারে তত হবে। সেটা হওয়া যায় ৬ ভাবে। তখন তুমি ওখান থেকে সেটা ৪ ভাবে হতে পারে। সো তখন তুমি ওখান থেকে তুমি দেখতে পারো যে 4A কিউব B কেন হচ্ছে? ধরো একটা ছোট্ট চিন্তা, এই চিন্তাটা হুম, একটা হুম, ডিফারেন্ট চিন্তা, আগের চিন্তা থেকে আলাদা। কিন্তু এটাও আরেকটা চিন্তা। যে চিন্তা দিয়েও তুমি ফিল করতে পারবা যে হুম, কেন হুম, a কিউব প্লাস 4a, মানে a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস ধরো 4ab কিউব প্লাস 6a স্কয়ার b স্কয়ার কেন হচ্ছে? ওই জিনিসটা তুমি ওখান থেকে দেখতে পারো। এটা আরেকটা উপায়ে তুমি দেখো তোমার চিন্তাটাকে বাড়ালে। এখন তুমি ধরো এই জায়গা পর্যন্ত ঠিকই ছিল। এইবার যখন তুমি a প্লাস b প্লাস c যদি হয় টু দি পাওয়ার 4, সেটাও তুমি বুঝতে পারবা যে একটা মানুষ যদি ৩ টা জিনিস নিয়ে দাঁড়ায় থাকে তাহলে কি হবে? তুমি সেটা দিয়েও এটা ব্যাখ্যা করতে পারবা। কিন্তু হুম, এই হুম, জায়গাটাই সব জায়গায় গিয়ে যে তুমি একইভাবে তুমি পারবা সেটা না আসলে। আমাদের চিন্তা একটা জায়গায় গিয়ে ওখানে আটকে যায়। কিন্তু আটকে গেলেও অনেক সময় যেটা হয় যে তখন আমরা ধারণা করতে পারি। যেরকম একটা খুব সহজ জিনিস বলতে পারি যে মনে করো একটা বিন্দু ছিল ১ মাত্রার বা হুম, ০ হুম, মাত্রার একটা বিন্দু। হুম, হুম, সেটাকে তুমি ২ ভাগে ভাগ করলে। করে ২ টা পাশে হুম, সরায় দিলে। তুমি হুম, টান দিলা। তাহলে একটা রেখা পেলা। এটা একটা ১ মাত্রার হুম, জিনিস। হুম, হুম, এবারে ২ টা রেখা ছিল, ২ টা তার ২ টা বিন্দু ছিল। এটাকে তুমি ২ ভাগে ভাগ করে এই পাশে সরায় নিয়ে আসলা। তুমি একটা স্কোয়ার পেলা। হুম, হুম, সেই স্কোয়ারটা এখন খেয়াল করো যে এটার ৪ টা মাত্র কর্নার আছে একটা স্কোয়ারের। এখন এই স্কোয়ারের কর্নার যে ৪ টা কর্নার ছিল সেটাকে প্রত্যেকটাকে হাফ করে কেটে ফেলে তুমি সরায় নিয়ে আসলে আবার এই পাশে একটা কিউব পাবা তুমি, যাতে ৮ টা বিন্দু আছে। তুমি তাহলে একটা বিন্দু ছিল, সেখান থেকে ২ টা বিন্দু পেলা, তার থেকে ৪ টা বিন্দু পেলা, তারপরে তুমি ৮ টা বিন্দু পেলা ত্রিমাত্রায়। এখন তুমি যদি ৪ মাত্রার এরকম একটা জিনিস খুঁজতে চাও, তুমি তো হুম, জানো হুম, যে এখানে কয়টা বিন্দু থাকবে। তুমি জানো যে এখানে বিন্দু থাকবে ১৬ টা। এটা তুমি বুঝতে পারছো, তুমি সেন্স করতে পারছো যে ১৬ টা থাকবে, কারণ এটা প্রত্যেকবার ডাবল হয়ে যাচ্ছে। এটা তুমি দেখতে হুম, পাচ্ছ। কিন্তু হুম, তুমি হুম, এই জিনিসটা বুঝতে পারছো, কিন্তু তুমি এটা সেন্স করতে পারছো না, দেখতে পাচ্ছ না। তোমার দেখার ওই ক্ষমতাটা নাই। তো হুম, হুম, আমাদের চিন্তার অবশ্যই মানে আমাদের সীমাবদ্ধতা আছে। একই সঙ্গে আমরা অনেক ক্রিয়েটিভ। মানুষের যেটা খুব দারুণ একটা এক্সাক্টলি। ব্যাপার হুম, যে সে তার চিন্তাকে অন্যভাবে দেখতে পারে। যে একভাবেই যে তোমাকে আটকে থাকতে হবে তা কিন্তু না। এই কারণেই যখন অ্যাবস্ট্রাক্ট ধরো এই যে অ্যালজেব্রা তৈরি হয়েছে। অ্যাবস্ট্রাক্ট হুম, হুম, অ্যালজেব্রা জিনিসটা দেখো, শুরুটা তুমি চিন্তা করো যে মানুষ যখন দেখলো যে আচ্ছা ৩ প্লাস ২ সমান, সমান ৫। তার মানে ৩ সমান, সমান ৫ মাইনাস ২। মানুষ আবার দেখলো আরে ৭ প্লাস ২ সমান যদি ৯ হয়, তাহলে ৭ সমান, সমান ৯ মাইনাস ২। তখন মানুষ এখান থেকে চিন্তা করছে আচ্ছা তাহলে a প্লাস b সমান যদি c হয়, তাহলে a সমান সমান c মাইনাস b, মানে জিনিসটাকে তারা জেনারেলাইজ করার চিন্তা করছে। হুম, এখন হুম, মানুষ দেখলো যে আচ্ছা a প্লাস b সমান c হলে a সমান সমান c মাইনাস b, আবার a গুণ b সমান যদি মনে করো c হয়, a সমান সমান b ভাগ c, মানে এই দুটোর মধ্যে একটু মিল আছে। মানে একটা বিপরীত প্রক্রিয়া নিয়ে তুমি চিন্তা করছো। এখন দেখো তুমি প্লাস জিনিসটাকেও তুমি জেনারেলাইজ করে ফেললা, তুমি গুণ এবং যোগ এটাকেও জেনারেলাইজ করে ফেললা, এবং একটা সময় গিয়ে তুমি এই একটা অ্যালজেব্রা থেকে তুমি দেখো আরেকটা জায়গায় তুমি চলে গেলে, একটা গ্রুপ থিওরির দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। মানে হুম, হুম, একটা ছোট্ট জায়গা, খুব সহজ একটা জিনিস থেকে তুমি আস্তে আস্তে এটাকে অ্যাবস্ট্রাক্ট করার চেষ্টা করছো, এবং হুম, যত হুম, বেশি তুমি অ্যাবস্ট্রাক্ট করছো, এটা তত বেশি সাধারণভাবে অনেক জিনিসকে সে অ্যাকুমুলেট করছে, অনেকগুলো জিনিসকে সে ব্যাখ্যা করছে। এটা হচ্ছে মানে মানুষ জিনিসটাকে আস্তে আস্তে ক্রিয়েটিভ উপায়ে একটা মনে করো হুম, একটু হুম, উপরে লেভেলে যাওয়ার চিন্তা করছে। তো মানুষের অবশ্যই চিন্তা শক্তিতে সীমাবদ্ধতা আছে, এবং একই সঙ্গে এই সীমাবদ্ধতাগুলো, এই জিনিসটা আমি এই জিনিসটা খুব বলার চেষ্টা করছি যে মানুষের একটা অ্যামেজিং জিনিস হচ্ছে মানুষ সীমাবদ্ধ।
মানে হুম, 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 হুম। এই সীমাবদ্ধতা মানুষকে যেটা করে, সে অন্যভাবে এটাকে ফ্লারিশ করার চেষ্টা করে। যেহেতু সে সীমাবদ্ধ, সে কিভাবে এই জিনিসটাকে অতিক্রম করার চেষ্টা করবে। যে এই সীমাবদ্ধতাকে সে তখন ক্রিয়েটিভ উপায়ে অতিক্রম করে। মানুষ জানে যে সে মানুষ ১০০ বছর বা ১৫০ বা ১২০ বছরের পরে সে আর বাঁচবে না। সে সিউর। সে যখন জানে যে তার একটা সীমাবদ্ধতা আছে জীবনের, সে কিভাবে তার নামটাকে এস্টাবলিশ করবে, কিভাবে তার জিনিসটাকে সে মনে করো আ মানুষের কাছে তারপরও সে মৃত্যুর পরেও তাকে অমর করে রাখবে। সেজন্য সে ক্রিয়েটিভ উপায়ে আরো একটু ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করছে। যেখানেই সীমাবদ্ধতা, তুমি মানুষকে আটকে দিলা, বললা সনেট লিখতে হবে তোমাকে। যে তুমি এই ১৪ না মাত্র এটার মধ্যে অক্ষরের মধ্যে তোমাকে সীমাবদ্ধ করতে হবে। তুমি আটকায় দিলা। কিন্তু সে ওখানে আটকে থেকে তাতে করে সৌন্দর্য নষ্ট করে ফেলল না। সে যেটা করলো ওই আটকানো জিনিসটাকে সে আরেকটু সুন্দরভাবে ফ্লারিশ করলো যে আচ্ছা, যদি তুমি এখানে এতটুকু আটকায় দাও, তখন অন্যভাবে জিনিসটাকেই করা যাবে। তুমি যখন গান গাচ্ছ, গান গাওয়ার সময় অনেকগুলো তাল আছে না? তুমি চিন্তা করো হুম, এভাবে হুম। তালগুলো চিন্তা করা যায়। আচ্ছা ৬ মাত্রার তাল, ৪ মাত্রা বা ৮ মাত্রার তাল। তুমি ৮ মাত্রায় কেন আটকায় ফেলবা? তুমি যা খুশি তুমি করো। কিন্তু যখন তুমি আটকায় ফেললা, এই আটকানোর কারণে তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গেল না। মানুষ তখন আরেকটা ক্রিয়েটিভ ওয়ে বের করলো যে আচ্ছা, এই ৮ মাত্রাকে কতভাবে আমি এখন করতে পারি। মানে এই ৮ মাত্রা দিয়ে অনেকভাবে আমি এটার সৌন্দর্যটাকে মানে ফুটায় তুলতে পারি। হুম, সো বুঝতে এই পারছি। সীমাবদ্ধতা জিনিসটা যে খুব অ্যামেজিংলি মানুষকে ক্রিয়েটিভ করে, এই জিনিসটা হুম, আমি হুম। আগে মানে ওইভাবে অনুভব করতাম না। রিসেন্টলি আমি এই জিনিসটা আরো বেশি অনুভব করি আরকি। অসাধারণ। হুম, আমি ভাইয়া আমি আরকি এভাবে চিন্তা করি যে আমাদের যেখানে চিন্তাভাবনাটা সীমাবদ্ধ সেই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্লড এ ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের সেই টুল যেটা আমাদেরকে ওই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্লড এ জিনিসগুলো এক্সপ্লেইন করে যেটা আমরা হয়তোবা ফিজিক্যালি চিন্তা করতে হুম। পারি না বা ইয়ে করতে পারি না। থ্যাংকস ভাই আপনার এক্সপ্লেনেশন এর জন্য খুবই মজা পেলাম। আমরা আবার কন্টিনিউ করব। বাট তার আগে আমাদের দর্শকদের বলতে চাই যারা Facebook এ কিংবা YouTube এ আমাদের ভিডিওগুলো দেখছেন, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের সাথে চমক ভাই আছেন। আরো অনেক আড্ডা এবং গল্প হবে। স্টে টিউন। চমক ভাইয়া, আ আমরা তো আপনার সাথে ম্যাথ নিয়ে অনেক গল্প করলাম। এবং আমরা সবাই জানি যে আপনি একজন ম্যাথ নিয়ে অনেক কাজ করছেন, অনেকজনকে ইন্সপায়ার করছেন। এবং মজার ব্যাপার হলো যে ফান্ডামেন্টাল এই সায়েন্স গুলো নিয়ে ক্যারিয়ার আ মানুষ আ করতে চায় বা আপনাকে দেখে হয়তোবা অনেকে ইন্সপায়ার হইছে। কিন্তু আমরা জানি যে আপনি অ্যাব্রোডে এসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন এবং এখন কাজ করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই। তো আমাদের এটা একটা প্রশ্ন যে চমক ভাই যদি ম্যাথের এত বড় কনসিয়ার হয়ে যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে যায় তাহলে এটার মূল কারণ কি হতে পারে? উনি কেন ড্রিম পারস্যু করল না? এটা কি আমাদের সমাজে যেমন আছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হয় এরকম কি কোনো পিয়ার প্রেশার থাকে ক্যারিয়ার চুজ এর জন্য? নাকি আপনার অন্য কোনো ভাবে আপনি ফিল করছেন যে না আপনি ইঞ্জিনিয়ারিং থাকতে চান? আপনার ডিসিশন মেকিংটা কিরকম ছিল? আচ্ছা। আমি আমি খুবই কি বলা যায় এটাকে শর্ট সাইটেড বলতে পারো আসলে। মানে আমার আচ্ছা। অনেক দূরের পরিকল্পনা খুব একটা থাকে না। এটা খারাপ জিনিস আসলে। এমনিতে অবশ্যই আমার প্যাশন তো অবশ্যই ম্যাথে ছিল। তো যখন আমি বুয়েটে পড়ছি তখনও ম্যাথ ব্যাপারটার প্রতি খুব প্যাশন ছিল। এবং বুয়েট থেকে যখন শেষ করলাম, করার পরে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বুয়েটে আসলে ম্যাথে ভর্তি হয়েছিলাম। ম্যাথে একটা এমফিল প্রোগ্রাম আছে বুয়েটে। তো হুম, হুম। সেখানে আমি ম্যাথে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পরে তখন আমি এপ্লাই করছিলাম আরকি বাইরে। তো বাইরে এপ্লাই করতে যেটা হয় যে বাইরে তো এপ্লাই করলেই চান্স পাওয়া যায় না। আমি এক জায়গায় ম্যাথে এপ্লাই করেছিলাম সেখানে হয় নাই। তারপরে এই আরেকটা জায়গায় ইলেকট্রিক্যাল এ যেখানে সেখানে আ মানে একটা কাইন্ড অফ লিংক এর মাধ্যমে আরকি উনার সাথে পরিচয় হয়েছিল আরকি যে প্রফেসর। তো প্রফেসরের কাছে যখন এপ্লাই করেছিলাম, তো উনি তখন অ্যাকসেপ্ট করে নেন আমাকে। তো যেটা হলো যে ওখান থেকে অ্যাকসেপ্টেন্স পেলাম। তার কয়েকদিন পরেই আমি আসলে ম্যাথে আরেকটা মানে একটা জায়গায় অ্যাকসেপ্ট হই। কিন্তু যেটা হয়েছিল যে যেহেতু আগেই উনাকে হ্যাঁ বলে দিয়েছি, আমি আর পরে অন্যদিকে যাই নাই। মানে এটা ছিল আমার মানে খুব সহজ গল্প আরকি। ওখানে খুব হুম, হুম। জটিলতা তেমন কিছু ছিল না। আর এমনিতে যেটা হয়েছে যে আম সাহস আমার আসলে ওই ধরনের সাহস আসলে আমার বোধহয় ছিল না সত্যি কথা যেটা। যে আমি খুব সাহসী আচ্ছা। মানুষ না যে ধরো আ হোক আমার ইঞ্জিনিয়ারিং আমি এটা বাদ দিয়ে দিলাম। আরেক বছর হুম, হুম, আ হুম, হুম। পরে গিয়ে আমি করব। সেটা মতো অবস্থা আমার ছিল না। আর তার পেছনে আসলে পারিবারিক বা ব্যক্তিগতও কারণ ছিল একটু। আ সেই সময়টার ব্যক্তিগত কারণটা কিছুটা মানে রোমান্টিক কারণ আরকি। যে তার আ আমার হচ্ছে আমি বুয়েট থেকে যখন পাস করি, পাস করার ১ বছর পরে আমার আসলে আ বন্ডির সঙ্গে সম্পর্ক হয় আরকি আমার বর্তমান যে ওয়াইফ। তো অ
সেই সময়টাতে যেটা হয়েছিল যে ছেলে কি করে এই ব্যাপারটা তো হুম, এটা হুম। নিয়ে ভাবতাম আরকি। তো আমার তো পরিচয় নাই তেমন একটা। তো আমি যদি বাইরে পড়তে যাই তো পিএইচডি ক্যান্ডিডেট একটা মোটামুটি ভালো পরিচয় আরকি। হ্যাঁ। তো তখন বাইরে যাওয়ার জন্য একটা আগ্রহ ওই সময় ছিল আরকি। এটা একটা আরেকটা কারণ। যেহেতু আমার নিজের ইচ্ছা ছিলই। মানে সত্যি কথা হচ্ছে যে আমার পরিকল্পনা ছিল আমি এখান থেকে পিএইচডি শেষ করে তারপরে দেশে ফিরবো। তো দেশে ফিরে নিয়ে আমি জানি যে তোমাদের সাথে কথা হয়েছিল। এটা নিয়ে আরেকবার হয়তো কথা হবে পরে। কিন্তু এটাই আমার পরিকল্পনা ছিল যে আমি এখান থেকে পিএইচডি শেষ করে দেশে ফিরে গেলে তখন আ কোন একটা জায়গায় গিয়ে শিক্ষকতা করব। তো যেহেতু এটাই প্ল্যান ছিল, ফলে আমি আর দেরি না করে তখন আ যেখানে তাড়াতাড়ি আসতে পেরেছি এখানে চলে এসেছি যাতে এখানে আসলে তারপরে আমার পারিবারিক জীবনটা শুরু করাটাও সহজ হবে আরকি। দাম্পত্য জীবন শুরু হুম, করা। হুম। আচ্ছা ভাইয়া, আমার এখান থেকে আমি আবার একটু আ ম্যাথে ফিরে আসতে চাই। শিওর। আম আ আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এখন যে আ ম্যাথের কারিকুলাম বা ম্যাথের যে এডুকেশন, এটা কি এনাফ কিনা বাংলাদেশীদের জন্য? এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে ভাইয়া, ধরেন এখন এআই যেহেতু অলমোস্ট লাইক এভরিথিং ক্যাপচার করে ফেলতেছে, যেটা আমরা দেখতেছি। আ ধরেন ইন দ্যা ফিউচার দেখা যাবে যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে অনেক কম্পিটিশন হবে। হয়তো জব থাকবে আ ১০ টা, কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে ধরেন ৫০,০০০। এটার জন্য অফকোর্স ধরেন ম্যাথের তো আসলে খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড লাগবে। এখন আপনার কি মনে হয় বাংলাদেশের কারেন্ট কারিকুলাম বা কারেন্ট যে ম্যাথের যে আপনার সিস্টেম, এটা কি এনাফ ফর ফিউচার জেনারেশন এই স্কেলে কম্পিট করার জন্য? দেখো আমি মানে তোর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং মানে আমি বলি আরকি এখন যেটা হয়েছে যে ধরো আজ থেকে আমি ভাবছি যে ধরো আজ থেকে ১২ বছর আগে যদি এই প্রশ্নটা আমাকে করতে আরকি, তখন হুম, আমি কিভাবে উত্তর দিতাম? হুম। তখন আমার উত্তরটা মানে একবারে ঠাস করে আমি বলে দিতাম যে, আমাদের এডুকেশন অবস্থা খুবই খারাপ। অবশ্যই ম্যাথের কারিকুলামটা চেঞ্জ করতেই হবে। এখানে কোনো কিছু নাই। মানে এটাতে কোনো সন্দেহই নাই।" হুম, তো যখন আমরা একটু বড় হই, হুম। তখন আসলে আমরা জিনিসটাকে আরো অনেকভাবে আসলে দেখতে শিখি। এটা একটা বড় হওয়ার একটা ভালো ব্যাপার আসলে। সো আম কারিকুলাম যেটা ধরো আমি এখন অন্যভাবে প্রশ্নটা করি যে, ধরো আমি এই মুহূর্তে কারিকুলামটা চেঞ্জ করে দিলাম। আমি কারিকুলামটা ভালো করে ফেললাম। আমাদের যারা স্টুডেন্ট আছে, তারা কি প্রস্তুত হয়ে যাবে সাথে, সাথে? আমার কেন জানি মনে হয় যে ঘটনাটা ঠিক অতটুকু না আরকি। মানে জিনিসটার পরিধিটা আরেকটু ব্যাপক। মানে এই যে সিস্টেম আমরা যখন বলি বা ব্যবস্থাটা যখন বলি, তখন হচ্ছে যে আ অনেক কিছু ভাবতে হয় আসলে। যেরকম আগে আমি চিন্তা করতাম যে ধরো একটা মানুষ তার ইনটেনশন খুব ভালো। সে সবকিছু ভালো করতে চায়। তার মানে সে নিশ্চয়ই খুব ভালো মানুষ। এখন আমি বড় হওয়ার পরে টের পাই যে পৃথিবীতে অনেক ভালো ইনটেনশন এর মানুষ বিশাল বড়, বড় সর্বনাশ করে ফেলছে। যাদের খুব ভালো কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু আসলে তারা ভুল কাজটা করছে। এরকম জিনিস পৃথিবীতে আসলে অনেক। আমি ওখানে অনেক ডিটেইলস এ যাচ্ছি না এখানে। হুম। কিন্তু তার মানে তুমি কি করতে চাচ্ছ এটা করলেই যেটা মানে তুমি ভালো ভাবছো যেটাকে, সেটা করলেই যে খুব ভালো কিছু হয়ে যাবে ঘটনাটা এরকম না আসলে। মানে এই জিনিসটা নিয়ে কিছু তোমার এক্সপেরিমেন্টাল কিছু জিনিস করে ওই জিনিসগুলো আগে দেখতে হয় যে আ এটাই ভালো উপায় কিনা। তো ধরো কারিকুলাম চেঞ্জ এর কথা তুমি বলছিলে। কারিকুলাম চেঞ্জ অবশ্যই কিছুটা করা দরকার আছে বলে আমি মনে করি। এবং সেই চেঞ্জ গুলা করার পরে কোনো একটা উপায় অবশ্যই থাকতে হবে যেটা দিয়ে তুমি মেজার করতে পারবে যে এতে ছেলেমেয়েদের উপকার হচ্ছে কিনা। এই পার্টটুকু তুমি যদি না থাকে তাহলে কারিকুলাম চেঞ্জ করাটা উচিত না। মানে ওই অংশটুকু না থাকলে যে জিনিসটা আমাদের হয়েছে যে ধরো সৃজনশীল যে ব্যবস্থাটা আমাদের ছিল মানে যে জিনিসটা তৈরি করা হয়েছিল। আমি এটার মানে খুবই প্রোপোনেন্ট ছিলাম। আমি খুবই এটার পক্ষে ছিলাম যে আমি মনে করেছি যে এটা একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে সৃজনশীল পুরো ব্যবস্থাটা হওয়াটা। যখন এটা চালু হয়েছিল। আমি সত্যি বলছি। কিন্তু একটা সময় গিয়ে আমরা কিন্তু টের পেয়েছি যে সেটা যা কিছু করার দরকার ছিল সে কাজগুলো সে তারা করতে পারে নাই। কারণ হচ্ছে আমরা এই জিনিসটাকে এক্সিকিউট করতে পারি নাই। আমরা যতটুকু এক্সিকিউট প্ল্যান করতে করা পারিনি। দরকার ছিল এটার এক্সিকিউশন এর যে জায়গাটা সেটা আমরা করতে পারিনি। ফলে যেটা হয়েছে এটা ভালো করার থেকে খারাপ করেছে বেশি। এটা আমার কাছে মনে হয়। এইটাই আমি বলছিলাম না যে ইনটেনশন যে ধরো ইচ্ছা আছে ভালো কিছু করার। মানে অবশ্যই এটার ইনটেনশনটা খুবই চমৎকার একটা ইনটেনশন ছিল। আমরা সবাইকে খুবই সৃজনশীল বানিয়ে ফেলবো। কিন্তু যেটা হলো যে যেভাবে আমরা প্রয়োগ করেছি, যেই প্রস্তুতিটা আমাদের নেয়া দরকার ছিল, যে জায়গাগুলো দেখা দরকার ছিল সেগুলোতে আমরা ঠিকমতো করতে পারি নাই। এবং যেটা হয়েছে যে এটার থেকে আরেকটা জিনিস যেটা করা দরকার ছিল যে আ এটার থেকে কি হচ্ছে সেই জিনিসটা ইভালুয়েট করা। যে আসলে আমরা কতটুকু আগাতে পারছি বা সেই জিনিসটা হচ্ছে কিনা। সেই জায়গাগুলোও ঠিকমতো করা হয় নাই। সো ওই পার্ট গুলা না করা হলে আমি আসলে এই এই যে কারিকুলাম চেঞ্জ করা এই জায়গাগুলোর পক্ষপাতী আমি শুরুতেই না আরকি। তো আমি মনে হয় যে এই জিনিসগুলো করার আগে ধীরে সুস্থে বুঝে চিন্তা করে মানে জিনিসটারে ছোট একটা জায়গায় পাইলট প্রজেক্ট মতো করে সেটা কিভাবে কাজ করছে, সেখানে কি দুর্বলতা আছে, এই জিনিসগুলো বুঝে তারপরে করা উচিত। হ্যাঁ, এখানে একটা আপনি রিসেন্টলি হয়তোবা দেখছেন যে ইউএস এর
এডুকেশন সিস্টেমে দেখা যাচ্ছে যে আমি একটা আর কি আর্টিকেল পড়তেছিলাম যে ইয়াং ছেলেপেলে তারা হচ্ছে তাদের মোটর যে মুভমেন্ট গুলো আছে, মানে হাত দিয়ে কিছু করতে পারা হুম। বা এরকম এই জিনিসগুলো একদম তারা পারছে না। এবং আপনি বোধহয় খেয়াল করছেন যে রিডিং ক্যাপাবিলিটিস একদম কমে গেছে, তারা পড়তে পারছে না। এবং দেখা যাচ্ছে যে তার মেজর একটা প্রধান কারণ হচ্ছে যে তারা কম্পিউটার বেস পড়ালেখা করতে করতে তাদের হাত দিয়ে লেখা এই মোটর নিউরনাল যে মুভমেন্ট গুলো আছে সেই জিনিসগুলো কমে আসছে। এখান থেকে আর কি আমার একটা জিনিস মনে হলো যে বাংলাদেশের অবভিয়াসলি আমাদের ইন্টেনশন যদি সৃজনশীল, আমাদের তো আপনি যেটা বললেন যে আসলে প্রস্তুতি ছিলই না। আমাদের টিচাররা সৃজনশীল কিভাবে পড়াতে হবে বা সৃজনশীলতা বলতে বা ক্রিয়েটিভিটি কিভাবে ইন্সপায়ার করতে হবে সেই বিষয়গুলো ছিল না। আমি দেখছি আম, আমার বাসার ছোট ছোট যারা ছিল, তারা যারা সৃজনশীল পড়ালেখা করছে তারা নোট বই মানে পাঞ্জেরি গাইডের মতো বা আদিল আদিল গাইডের মতো গাইড পড়তেছে সৃজনশীলতার জন্য। তো এই ধরনের আমরা যখন দেখবো যে একটা সিস্টেম কাজ করতেছে না, ইন্টেনশনটা ঠিক ছিল, তখন আসলে স তখন আসলে কি আমাদের আগে যে সিস্টেমগুলো কাজ করছে সেখানে ফিরে যাওয়া উচিত? নাকি আমাদের আসলে এই ধরনের সিচুয়েশনে আমরা ড্যামেজ কন্ট্রোল কিভাবে করব? বা আমরা আসলে উম পুরো জিনিসটাকে আবার ঢেলে সাজাবো কিভাবে? ঢেলে সাজানোর জন্য যেটা মানে তুমি ধুপ করে আগের জায়গায় ফিরে যাওয়াটা নিয়ে আমি কখনোই করি না, মানে পছন্দ করি না। আচ্ছা। এটাও একটা বড় চেঞ্জ। মানে হুম, আমি যেটা মনে করি যে ধরো শিক্ষা ক্ষেত্রে হুট করে একটা চেঞ্জ চাপিয়ে দেওয়াটা কখনো উচিত না। ধরো তুমি কাজ করলো না, ধরো ১০ দিন একটা জিনিস কাজ করলো না, তুমি ওটাকে আবার ফেরত দিলে ১ম জায়গায়। হুম, এটাও হুম, কিন্তু হুম, আরেকটা চেঞ্জ, এটাও একটা ম্যাসিভ চেঞ্জ। এই ম্যাসিভ চেঞ্জ গুলো থেকে না করে একটা মাঝখানে ধারাবাহিকতার একটা দরকার। একটা জায়গায় তুমি একটা র‍্যাম্প তৈরি করবা, যেখান থেকে তুমি আস্তে, আস্তে মনে করো জিনিসটা পরিবর্তন করবা। ওর ভেতর হুম, দিয়ে হুম, ধীরে, হুম, ধীরে, হুম, ধীরে, ধীরে তুমি জায়গাটাকে প্রস্তুত করে তারপরে তুমি ওখানে যাবে। তুমি যদি ফিরতে চাও সেটারও একটা প্রস্তুতি আছে। এরকম না যে তুমি আগে একটা জায়গায় ছিলে, তুমি এই কারণে ফিরে গেলে সাথে, সাথে সবকিছু আগের মতো হয়ে যাবে। এটা হয় না হুম, আসলে। হুম, হুম, সো ওইটার ওখানে ফিরে যেতে গেলেও তোমাকে এটা করতে হবে। এবং যেহেতু আমরা জানি যে আমাদের আগের যে জায়গা ছিল সেখানে দুর্বলতা ছিল, এই কারণেই আমরা সৃজনশীলতার চেষ্টা করতে চেয়েছি না? মানে আমাদের হুম, ওইখানে হুম, করার তার মেইন কারণ ছিল যে আমরা জানি যে আমাদের জায়গাটায় আমরা সৃজনশীলতার কিছু জায়গায় আমরা পিছিয়ে পড়ছি। আমাদের মনে হচ্ছে যে ইনভেনশন এর যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বাংলাদেশের মানুষরা পিছিয়ে আছে। ধরো সেই জায়গাগুলো যদি আমি আগাতে চাই তাহলে আমাদের মাথার চিন্তা শক্তি বাড়াতে হবে, আমাদের কল্পনা শক্তি বাড়াতে হবে, আমাদের সৃজনশীলতা বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে আমরা কি করতে যাচ্ছি? আমরা একটা সৃজনশীল একটা সিস্টেম আমরা তৈরি করে ফেললাম যেটা হুম, প্রস্তুতি হুম। ছাড়াই। তো সেই জায়গাটা ভুল ছিল। তো ড্যামেজ কন্ট্রোল যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে তোমার কি, কি সমস্যা হয়েছে আমাদের সেই জায়গাগুলো আগে অ মানে ঠিকমতো বের করা, করে সেটা নিয়ে তারপরে কাজ করাটা আরকি। তো সেই কাজগুলো না করলে আসলে ড্যামেজ কন্ট্রোল হবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যেন আমরা অনেকটা রিঅ্যাক্টিভ আরকি। মানে আপনি হুম, তো ডেফিনিটলি আমাদের 03 ব্যাচ থেকে আরকি ফার্স্ট এসএসসি গ্রেডিং, রাইট? আপনি 04, আমরা 05। আমরা 05 এসএসসি দিছি 03 তে। 03 তে আমরা দিলাম জিপিএ মানে গ্রেড সিস্টেমে আমাদের কিন্তু আম আ যে বায়োলজি বা স্ট্যাট যার যেটা ছিল আরকি সেটা কিন্তু এড হয়নি। 4th সাবজেক্ট এড হয়নি। কিন্তু আমাদের সময় আবার 05 এ যখন আমরা এসে এসএসসি দিলাম তখন আবার এড হচ্ছে। মানে যে মূল যে বিষয়টা ছিল যে একসময় আমাদের স্ট্যান্ড বা স্টার এই কনসেপ্ট থেকে আমরা চলে আসবো গ্রেডিং এ, তখন সবাই আর কেউ স্ট্যান্ড করবে না এরকম। তারপর চলে আসলো গোল্ডেন জিপিএ 5। হুম, সেটাকে আবার মিটিগেট করার চেষ্টা করা হলো। তারপর তো আমাদের মানে বহু বছর ধরেই আমাদের এডুকেশন সিলেবাস গুলো নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। কিন্তু আপনি যেটা বলতেছিলেন সেটা মনে হয় সবচেয়ে মেজর পয়েন্ট আমি মনে করি যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। যে আচ্ছা ঠিক আছে, আমি সৃজনশীলতা আনলাম, সৃজনশীলতা এনে ওটা বাদ না দিয়ে সৃজনশীলতাটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, কিভাবে টিচারদেরকে ট্রেন আপ করা যায়, কিভাবে কনটেন্ট গুলোকে আরো এনরিচ করা যায়। এভাবে বোধহয় জিনিসটাকে আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করাটাই বেটার হবে। এটা আপনি আসলে খুবই সুন্দর একটা কথা বলছেন। বাট হুম, honestly যা দেখতেছি আমি আমার সময়ে যে এটা খুবই রিঅ্যাক্টিভ একটা সিস্টেম। হুম। সবাই খুব তাড়াতাড়ি একটা রিঅ্যাক্ট করে একটু, একটু করে মানে জিনিসটা আসলে কি হচ্ছে জানি না আমরা। বাট এটা থেকে আসলে একটা ফলো আপ কোয়েশ্চেন করব ভাইয়া, সেটা হচ্ছে যে গত ১.৫ বছরে তো বাংলাদেশে একটা বিশাল বড় পট পরিবর্তন হয়েছে রাজনৈতিকভাবে। এবং আপনি যদি দেখেন যে এআই রিলেটেড যে কনটেন্ট গুলো আসছে, বিশেষ করে হুম, এগুলো তো মিম আছেই। তাছাড়া আসলে কিন্তু রাজনৈতিক বিভিন্ন ধরনের পোস্টও এআই রিলেটেড হচ্ছে। এবং সত্যি কথা বলতে গেলে সোশ্যাল সাইটের তো এখন আসলে আমাদের জীবনে অনেক বেশি আ মানে ইমপ্যাক্ট আছেই। তো টুইটার থেকে দেখা যাচ্ছে যে মানুষ আ আ রেভোলিউশন করে ফেলছে বা এরকম। তো এআই রিলেটেড কনটেন্ট যখন আসতেছে এর মধ্যে বেশিরভাগই হয়তোবা ফেক বা বেশিরভাগই হয়তোবা খুবই মানে খুব সিরিয়াস ইনটেনশনও না। কিন্তু
ইয়াং জেনারেশন যারা এরকম এরকম আর কি একটা নিউজ পুলের মধ্যে ইন্ট্রোডিউসড হবে, যেটা হচ্ছে খুব ডিফিকাল্ট আপনার যাচাই করা বা ফিল্টার আউট করা। এবং সেক্ষেত্রে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে যেমন আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি যদি একটা ফেক নিউজ দেখেন যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসড, আপনি কিন্তু খুব সহজেই বলতে পারবেন এটা সম্ভব না, এটা ফিল্টার আউট করা যায়, কারণ আপনার ওই এক্সপার্টিসটা আছে। কিন্তু অন্য একটা সম্পূর্ণ ভিন্ন টপিকে হয়তো বা অত ইজিলি আমরা বলতে পারবো না এটা কি সঠিক না বেঠিক। তো ইয়াং জেনারেশন আসলে এই নিউজগুলো থেকে বা এই ধরনের সোশ্যাল কনটেক্সটে তারা আসলে কিভাবে ফেস করবে, কিভাবে তারা ফিল্টার আউট করবে, কিভাবে তারা রিয়্যাক্ট করবে, এ ব্যাপারে আপনি আহ, মানে আপনি ফিলোসফিক্যালি কি চিন্তা করেন? দেখো এআই তো মানে খুবই পাওয়ারফুল একটা ব্যাপার, মানে এতে এতে হুম কোনো হুম সন্দেহই নাই। মানে রিসেন্টলি মানে আমি নিজেই এত বেশি এআই ব্যবহার করি, মানে খুব সম্প্রতি যেটা নিয়ে আমি খুব মজা পাই সেটা হচ্ছে যে আমি গান বানাই এআই দিয়ে। গান বানাই মানে হচ্ছে আমি ওকে রেকর্ড করে দিই। আমার যেটা হচ্ছে যে আমি ধরো মিউজিক কম্পোজ করার যে পার্টটা সেটা আমি খুবই যদিও এনজয় করি, কিন্তু আমার অনেক সময় লাগে। মনে করো ছোট ছোট গিটারে প্লাকিং বসানো, পুরো জিনিসটা মানে অ্যারেঞ্জ করা, যে জিনিসটা এটা এটা আমার অনেক সময় থাকে। তো যেটা হয়েছে যে একটা এআই অ্যাপ আছে, সেখানে আমি ধরো আমি জাস্ট গানটা গেয়ে দিলে তখন হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সে 20 সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলে। তো তো এটা আমার জন্য খুব কাজের একটা জিনিস হয়েছে যে আমি ধরো নিজের একটা গান করতে চাই, সেটা আমি খুব সহজে এআই দিয়ে বানিয়ে ফেললাম। আচ্ছা, তো এখন সেই জিনিসটাই ধরো এখন সে এআই ছবি বানাতে পারছে, ভিডিও বানাতে পারছে, মিউজিক বানাতে পারছে। এআই নিজে এখন যেটা হচ্ছে যে সে বাংলা গানও এত সুন্দর গাইছে, মানে আমি গেয়ে দিলে আমার মানে ভয়েসের উপর দিয়ে আরেকটা ভয়েস মনে করে সে বসিয়ে দেয়, এবং সে ভয়েসটা মানে এত সুন্দর করে যে গায়, যেটা কিছু কিছু গান মানে আমি নিজেই ধরো আমার গান অনেক খারাপ না, আমি যেহেতু অনেকদিন ধরে গান টানের মধ্যে আছি, তারপর কিছু গান আছে যেটা আমি নিজে শুনে বুঝতে পারি না যে এটা মানুষটা কি এআই, মানে সত্যি কথা এমন অবস্থা হুম হুম একটা অবস্থা হয়েছে কিছু কিছু জায়গায়। বিশেষ করে একটা মেয়ে ভয়েস আছে, আমি জানি না তোমাদের শোনাতে পারবো কিনা। তো সেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি। তো ধরো আচ্ছা আমার আমি যথেষ্ট মানে ধরো এটা নিয়ে কাজ করি, তারপরেও আমি ধরতে পারছি না। তার মানে জিনিসটা আসলেই ভয়ংকর। আর হুম সাধারণ মানুষের ক্ষেত্রে যারা এটা নিয়ে অভ্যস্ত না, যাদের এটা নিয়ে কোনো ট্রেনিং নাই, তাদের জন্য জিনিসটা আসলেই খুব কঠিন। ধরো আম এআই দিয়ে বেশ কয়েকদিন মানে গতকালকে আমি দেখছিলাম যে আ বাংলাদেশে একটা মেয়ে সে দাবি করেছিল যে সে ধরো সে মহাকাশে যাবে। তো যেটা নিয়ে সে এআই নির্মিত একটা ছবি সে দিয়েছে, এবং সেই ছবিটা দেখার পরে ধরো সারা বাংলা আমি ধরো দেখার সাথে সাথে আমি জানি যে আমি এআই দিয়ে, যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আমি জানি যে হুম হুম এটা এআই দিয়ে বানানো। এবং আমি সাথে সাথে যেটা যাচাই করেছি যে আচ্ছা, সে যেই কোম্পানিটার নাম বলেছে সেই কোম্পানিটাতে আমি করে দেখি, একটু পড়ে দেখি, এবং দেখার সাথে সাথে তুমি যদি মানে ওয়েবসাইটে হুম ঢোকো, হুম, তুমি মোটামুটি ১ মিনিটের মধ্যে বুঝে যাবে যে এটা হওয়া সম্ভব না কোনোভাবেই। তো আচ্ছা তারপরেও সে ধরো এখনো সে মেয়েটা এখনো সে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। কিন্তু আমি জানি যে এটা সম্ভব না। মানে এটা আমি আমি ধরো আ জানি, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে ধরো যেই প্রায় ধরো ৪,০০০ মানুষ তাকে মানে ধরো অভিনন্দন জানিয়ে দিয়েছে। তাদের হুম সবার হুম পক্ষেই কিন্তু এটা যাচাই করা সম্ভব না। মানে তার পক্ষে এটা সম্ভব না। তো এই এক্স্যাক্টলি জিনিসটা থেকে বেরোতে গেলে যেটা আমার মনে হয় যে এই মুহূর্তটায় আমাদের পক্ষে আসলে সম্ভব না। আসলে মানে জিনিসটা আমরা খুবই মানে আমি কোনো নেগেটিভ দিক থেকে বলছি আরকি, যে এই মুহূর্তটায় সম্ভব না। সো যেটা হুম হুম হবে বলে আমি আশাবাদী। আমি খুবই আশাবাদী মানুষ এমনিতে। তো নিরাশার সাথে সাথে ওই আশাটার কথা যেটা, যে এই জিনিসটা আমরা এখন একটা ভাঙা গড়ার মধ্যে আছি আসলে। তো এই যখনই কোনো কিছু খুব নতুন তৈরি হয়, একটা ভাঙা গড়া জিনিসটা তৈরি হতে থাকে। তো সেই মাঝখানটায় সেই ট্রানজিশন পিরিয়ড এ আসলে তুমি ধুপ করে কোনো কিছু আশা করতে পারবা না। তো যেটা হবে যে ওভার দ্যা টাইম এই জিনিসটা একটু সেটেল ডাউন হবে। যে মানুষ যখন আরেকটু পরে যাবে, তখন সে বুঝতে পারবে যে আচ্ছা কোন জিনিসগুলো এআই এর সাথে তার অভিজ্ঞতাও বাড়বে, মানুষের সাথে ইন্টারেকশন বাড়বে। তখন গিয়ে যেটা হবে যে কিছু কিছু ভালো হয়তো কোম্পানি ফর্ম করবে, যাদের মেইন কাজই হবে যে এটা এআই কিনা সেটা ডিটেক্ট করা। সেটা সে খুব ভালো, এটাতে সে এক্সপার্টিস গ্রো করবে ওখানে। সে এআই নির্মিত জিনিসগুলাকে নিয়ে সে আরো ভালো করে সে বুঝতে পারবে আরকি। হুম হুম তো হুম। ওই জিনিসগুলো আস্তে আস্তে যখন গ্রো করবে, তখন হয়তো মানুষের এই জিনিসগুলো নিয়ে একটু সেটেল ডাউন হবে। এই মুহূর্তে সেটেল ডাউন হওয়ার মতো অবস্থায় নাই honestly, আমি যেটা মনে করি যে এখনো আমরা সেই অবস্থাটায় পৌঁছাইনি। সো এখন মানুষ ধরা খাবে অনেক, মানে কঠিন একটা অবস্থায় যাবে আরকি। তো সেটাই হচ্ছে আমার মনে হয় আরকি। এক ধরনের এথিক্যাল প্র্যাকটিসও হয়তোবা চালু করতে হবে যে, যেকোনো কনটেন্ট আপলোড করতে বা এগুলো শেয়ার করতে যে এআই জেনারেটেড জিনিসপত্র এটা হয়তোবা অ্যাকনলেজ করতে হবে বা ডিক্লেয়ার করতে হবে। এরকম এথিক্যাল প্র্যাকটিস গুলো যদি শুরু হয়, যে মানুষ আসলে তখন সেভাবেই আসলে জিনিসগুলো নিবে। হ্যাঁ, এটা আসলে সেটা হবে। প্লাস ধরো একটা সময় গিয়ে হয়তো Facebook নিজেই ডিটেক্ট করতে পারবে যে এটা এআই নির্মিত তারাই কিনা। ডিটেক্ট করতে এর সঙ্গে পারবে। সঙ্গে হ্যাঁ। এটাকে লেবেল করে দিল যে আচ্ছা এটা এআই নির্মিত। ধরো তুমি যে এআই হ্যাঁ। দিয়েই বানাও, ধরো সোরা দিয়ে তুমি বানালে একটা ভিডিও। হুম, হুম। তো সে Facebook তখন জানবে যে এটা
সোর্স দিয়ে বানানো, সে তখন ওটাকে ডিটেক্ট করতে পারবে। তো ওই ডিটেকশন গুলো ধরো মেকানিজম একটু একটু করে আসবে, এটা আসতে হবে আসলে, এটা মানে ইসের সাথেই এটা প্রয়োজন। আর এআই হওয়ার ফলে আমার আসলে আরেকটা জিনিস, আমি বললাম না, আমি খুব আশাবাদী মানুষ আর কি। যেটা আশাবাদের জায়গাটা যেটা আমি দেখি, যে ধরো আহ, একটা মানুষ যখন এআই দিয়ে একটা গান বানাবে, এআই খুবই হুম, হুম, জটিল, মানে খুব সুন্দর গান বানাতে পারে, মানে সে হুম, ধরো হুম, খুবই চমৎকার একটা মিউজিক টিউজিক সবকিছু অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে বানিয়ে ফেলতে পারে। তখন যেটা হবে, ধরো আরেকটা ছেলে সে রাস্তায় ঘুরে বেড়ায়, সে খালি গলায় একটা গান গাইবে, তখন এই যে মানুষের যে গানগুলো, ছোট ছোট জিনিসগুলো, সেগুলো তখন একটা হুম, প্রিমিয়াম কন্টেন্ট হয়ে যাবে আসলে। ধরো যে জিনিসটা এআই এর জিনিসগুলো তখন এতই বেশি ভালো, হুম, তখন হুম, মানুষের ভালো জিনিসটা তখন আর ভালো জিনিসটা মানুষকে টানবে না, তখন মানুষ থেকে টানবে হয়তো যেগুলো প্রাণের খুব কাছাকাছি, সেই ছোট ছোট জিনিসগুলো মানুষকে তখন হয়তো বেশি টানবে। ধরো একটা সময় গিয়ে, ধরো ভার্চুয়াল জগৎটা যখন অনেক বেশি ছড়িয়ে যাবে, ধরো তুমি চোখ বন্ধ হুম, করলে বা চোখের উপর একটা চশমা পড়লে তুমি একটা ভার্চুয়াল জগতে চলে যেতে পারবে, সেখানে গিয়ে তুমি আরেকজনের সাথে মিট করতে পারবে। ধরো বাংলাদেশের একটা বন্ধুর সাথে তুমি মিট করতে চাও, দুজনই ভার্চুয়াল চশমা পরে তুমি ওখানে গিয়ে ভার্চুয়াল জগতে গিয়ে মিট করলে, সেটা করাটা তো হুম, খুব সহজ। কিন্তু এই জিনিসটা যখন খুব বেশি সহজ হয়ে যাবে, এটাই যখন নরমালাইজড হয়ে যাবে, হুম, তখন হুম, সাধারণভাবে যে একটা সহজ সম্পর্ক, সহজ টাচ, আমাদের ওই জিনিসগুলো তখন প্রিমিয়াম হয়ে যাবে আরকি। তখন ওই জিনিসগুলোর জন্য মানুষ আরো ছুটবে। মানুষ মানে অনেক টাকা-পয়সা খরচ করবে এই প্রিমিয়াম জিনিসটা পাওয়ার। একটা বন্ধুকে পাশে রেখে গল্প করাটা তখন অনেক বেশি, যেটাকে এখন আমরা দাম দিচ্ছি না। হুম। তখন হয়তো সেই জিনিসগুলো অনেক বেশি আরো দামি হয়ে যাবে। এটা আমি নিজে ফিল করি আরকি। অসাধারণ একটা কথা বলছেন ট্রু, ভাইয়া। ট্রু, ট্রু। আ থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের টক এর এই পডকাস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আম আজকে আমাদের সাথে আছে চমক ভাই। চমক ভাই, আমার এবার একটা খুব সাধারণ কোয়েশ্চেন। আ আপনি আসলে ফ্রি টাইম কি আদৌ পান? আপনি যেভাবে এত জিনিসের সাথে ইনভলভ, আপনি নিজের জন্য কি সময় রাখেন? মি টাইম যেটাকে বলে? এটা আসলে সত্যি কথা যেটা, যে আম আমি বললাম না যে সীমাবদ্ধতা মানুষকে অনেক ক্রিয়েটিভ উপায় দেয়। তো এই জিনিসটা আমি সব জায়গায় বিশ্বাস করি আসলে। ধরো আমার ফ্রি টাইম আসলে তুমি যে ওইভাবে চিন্তা করো, যদি গুণে ধরতে যাও যে আমার ফ্রি টাইম কখন, তাহলে তো ওইভাবে সময় নাই আসলে। সত্যি কথা যেটা, যে আমাদের এই ধরো বাসার কাজ করা, তারপরে ধরো আমাদেরকে যখন বাইরে যারা আছি তাদেরকে ধরো রান্না-বান্নার কাজও করতে হচ্ছে, বাসায় হেল্প করতে হচ্ছে। আবার আমরা অফিস করছি। সারাদিন অফিস করে আসার পরে আমার বাচ্চারা অপেক্ষা করছে আমার জন্যে। তাদের সাথে আমার সময় দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো তো সবকিছু আছে। সবকিছুর পরে ধরো আমি আর কিছু একটা লেখালেখি করব বা কিছু একটা গান বানাবো, সেটার সময়টা কোথায়? তো এটা খুবই বড় প্রশ্ন, ভালো প্রশ্ন, এবং সেই প্রশ্ন ভেতর দিয়ে আমি যাই। সবসময় যে সময় ম্যানেজ করতে পারি সেটা না। কিন্তু তারপরেও আমার মনে হয় যে কিছু কিছু স্পেস থাকে। যেরকম ধরো আমি অফিস করছি। অফিস করতে, করতে ধরো আমি ৫ মিনিট একটা মানে বিরতি নিলাম। নিয়ে আমি বাইরে হাঁটতে বের হই। তো হাঁটতে বের হয়ে ধরো আমি ১০ মিনিট হেঁটে আসলাম। এই ১০ মিনিট হাঁটার সময় আমার মাথায় অনেক চিন্তা আসে, অনেকগুলো আইডিয়া আসে। সেই আইডিয়া গুলোকে ধরো আমি মাথার মধ্যে রাখলাম। তারপর যখন বাসায় ফিরছি, বাসায় ফেরার সময় আমি তো ওই যে এআই টার কথা বললাম যে আমাকে গান বানাতে সাহায্য করে আরকি। গান মানে গানের মিউজিক বানাতে। তো আমি সেখানে গানটা একটা রেকর্ড করে ফেললাম আমি গাড়িতে বসে, বসেই। তো গাড়ি চালাতে, চালাতে আমার ফিরতে হয় ৫০ মিনিট ড্রাইভ করে। তো এই ড্রাইভের মধ্যেই ধরো আমি ছোট, ছোট মানে অনেকগুলো গান আমার এই ড্রাইভ করতে, করতে বানানো হয়ে গেছে। তো ধরো ওই যে ছোট, ছোট জায়গাগুলো ওখান থেকে স্পেস বের করে নেওয়া, তো এটা একটা মানে এটা কাজটাই একটা মজার কাজ আরকি। যে তুমি যদি মনে করো যে এটাই একটা ইটসেলফ একটা মজার একটা চ্যালেঞ্জ, যে আচ্ছা আমার তো একদম সময় নাই, আমি কিন্তু সময় বের করতে চাই। কেমনে বের করা যায়? মানে ওটাকে একটা ক্রিয়েটিভ উপায় মাল্টিটাস্কিং এর একটা হ্যাঁ। ওয়ে করে ফেলতে হয়। মাল্টিটাস্কিং আমি পারি না। এটা খুব খারাপ। আমি আচ্ছা। একেবারে পারি না। যে একটা কাজ করতে, করতে আরেকটা কাজ করা, সেটা হয় না। ধরো ড্রাইভ করতে, করতে কিছু একটা করা, এটা এই পর্যন্ত অলরাইট। কিন্তু আচ্ছা। মানে মনে করো আমি অফিসেরই ধরো ২ টা কাজ আমার আছে। আমি ২ টা একসাথে করতে পারি না। আমি জানি যে আমি এটাতে খুবই খারাপ। যেরকম আমার বোন এটাতে অসাধারণ। ও অনেকগুলো ক্রিয়েটিভ কাজ একসাথে করতে পারে একই সঙ্গে। এটা আমি একদম পারি না। আমার মাথা হচ্ছে একদম একটা ছোট্ট অংশ একসাথে কাজ করবে। এই জিনিসটা আমি ফুল ফোকাসড হয়ে একটা ছোট্ট একটা কাজ করলাম। এটা করা শেষ হইলে তারপর এটা তারপর রেখে এটা। তারপরে পাশের আরেকটা কাজ করলাম। ভাইয়া কনটেন্ট ক্রিয়েশন এর এই যে আপনার নিজের কাজের প্রফেশনের বাইরেও যে আপনার এই ক্রিয়েটিভ জিনিসগুলো নিজে এক্সপ্লোর করেন এবং ভালো লাগা থেকেই করেন। তো আমাদের বাংলাদেশে বাংলাদেশের নেক্সট জেনারেশনের জন্যই আমি বলব যে আ তারা কনটেন্ট ক্রিয়েশন এর জন্য তাদের আসলে কি ধরনের মানে আমি যদি আপনি একজন এস্টাবলিশড এই সেন্সে আরকি। তো আপনার কাছ থেকে যদি এই জেনারেশনের জন্য আমরা আ কোনো টিপস চাই যে তারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে এই ধরনের কনটেন্ট ক্রিয়েশন এর দিকে? তাদের ইয়েটা কি হওয়া উচিত? অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? আমি
দেখো জিনিসটা হচ্ছে যে এখন এমন একটা জায়গায় আমরা চলে গেছি যেখানে ভিউটা হচ্ছে বড় ব্যাপার আর কি, যে হুম, কতগুলো হুম। ভিউ হচ্ছে সেই ভিউ অনুসারে বা রিচ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেটা পৌঁছালেই আহ তা সে ধরো টাকা ইনকাম করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। হুম, হুম, তো হুম। সেই জিনিসটা যখন তৈরি হয়েছে, এটা কাইন্ড অফ ইউটিউব এবং ফেসবুক ওরা ওর অ্যালগোরিদমটাই আমাদেরকে এভাবে তৈরি করছে। তো এই জায়গায় আসলে তুমি কন্টেন্ট ক্রিয়েটরদের আটকাতে পারবা না, সত্যি কথা যেটা, যে কেউ যদি চায় যে আম আমি রাগ ব্যাপারটাকে দেখিয়ে আমি হুম, পয়সা হুম। ইনকাম করব, তখন তুমি তাকে ঠেকাতে পারবা না। কারণ সে জানে যে এটা করলে আসলেই অনেক বেশি মানুষ তার দিকে ঝুঁকবে। সে একটা কথা বলে ফেলল, ধরো দেশের একটা রাজনীতিবিদকে নিয়ে এসে খুব খারাপ একটা কথা বলে ফেলল এবং তার পেছনে সে কিছু যুক্তি দেখিয়ে দিল যে, "দেখো, দেখো এইসব কারণে এই রাজনীতিবিদদের প্রচন্ড খারাপ। হুম, হুম। এর থেকে দূরে থাকতে হবে।" অনেকগুলো করে তুমি একটা খারাপ জিনিস তুমি বললে ওকে। এবং যেটা হয় যে মানুষ খারাপ জিনিসগুলো ওকে অনেক খায় আরকি, যে তাই তো আমিও ভাবছিলাম যে ও খারাপ, তাহলে ঠিকই আছে। তুমি যে কাউকে হুম, নিয়ে হুম, যদি হুম। খারাপ কথা বলো, অনেক মানুষ পেয়ে যাবে যে মানে মুখিয়ে ছিল যে তাকে কিভাবে খারাপ প্রমাণ করা যায়। তারা তখন সঙ্গে, সঙ্গে খুব খুশি হয়ে যাবে যে হ্যাঁ, আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। তো এই জিনিসটা আসলেই ঠিক। তো সে যখন জিনিসটাকে শেয়ার করলো, সে আরো জিনিসটাকে আরো ছড়িয়ে দিল। তো এই জিনিসটা আসলে তুমি এটাকে ঠেকানো খুব কঠিন। তো যেটা করা যায় আরকি, যে ধরো যাদের আগ্রহ আছে ভালো কিছু করার, তাদেরকে আরো বেশি, বেশি করে কনটেন্ট বানাতে হবে। যেটা আমি নিজেকে মনে করাই, আমি নিজেই পারি না। তো যাদের তুমি যদি খারাপের এগেইনস্ট এ দাঁড়াতে চাও, তোমাকে ভালো, ভালো জিনিস বেশি, বেশি করে করতে হবে আরকি। এটা হচ্ছে সবচেয়ে সহজ হুম। পদ্ধতি। খারাপকে আটকানোটা খুব সহজ না। মানে মানুষের কাছে পৌঁছানো খারাপ জিনিস দিয়ে আটকানোর ক্ষেত্রে সহজ হয়ে যায় আরকি। আর এটা শুধুমাত্র তোমার যে মানে যারা কনটেন্ট ক্রিয়েট করছে তাদেরই না। যারা এই Facebook বা YouTube এর অ্যালগরিদম ডেভেলপ করছে, তাদেরও যে সেই জিনিসটা তারা জানে। তারা খেয়াল করছে যে কোন জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করছে বা তারা ওখানে আটকানোর কোনো চেষ্টা করছে না। বরং তারা ওই জিনিসগুলো বেশি, বেশি করে দেখানোর চেষ্টা করছে। ফলে ওই জিনিসটা থাকবেই। ওখানে তুমি মানুষকে বুঝ দিয়ে আরকি পুরোপুরি আটকে রাখতে পারবে না। বা মানুষকে ইন্সপায়ার করা যায় যে আরো ভালো, ভালো জিনিস আমরা করি। তাহলে আ এই কনটেন্ট গুলো বাড়ুক। যাতে মানে শুধুমাত্র মানে খারাপটা দিয়েই যেন সবকিছু সয়লাব না হয়ে যায় আরকি। ভালো জিনিসটা যেন থাকে। রিসেন্টলি ভাইয়া অস্ট্রেলিয়াতে একটা ল পাস হয়েছে। এটা এই সপ্তাহ থেকে বা আগামী সপ্তাহ থেকে ইয়ে হবে। সেটা হচ্ছে যে ১৬ বছরের আগে বাচ্চারা সোশ্যাল সাইট কোনো অ্যাকাউন্ট করতে পারবে না। এবং এই ল এর যে স্টেটমেন্টটা ছিল সেটা মানে খুব স্ট্রাইক করছে আমাকে। সেটা হচ্ছে তারা লিখছে যে তারা বলছে যে এই সোশ্যাল সাইট গুলো হচ্ছে অ্যালগরিদম বেসড প্রিডেটর। এবং এটা আরকি আমার কাছে খুবই ইয়ে লাগছে যে আসলেই তো মানে অ্যালগরিদমটা আসলে এমনভাবেই বানানো যে আপনি খুব বেশি সময় ধরেই সোশ্যাল সাইটে থাকবেন। হুম, হুম। এইটাকেই তো আসলে প্রমোট করা হয়। তো অবশ্যই। বাচ্চাদের জন্য আসলে যারা খুব আপনি যেটা বললেন যে আ আগ আম আমি আরকি এখন বলিস যে আগে ছিল ক্লিক বেইট, এখন হচ্ছে রেইজ বেইট। মানে মানুষ পলিটিক্যাল হোক বা অন্য যেকোনো হোক মানে এই নেগেটিভিটিকেই পুঁজি করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করতেছে। এবং এটা তো আসলে ইয়াং জেনারেশন এর জন্য খুবই হার্মফুল। এবং যারা তারাও যদি ইন্সপায়ার হয়ে এরকমই জিনিস আসলে করতে থাকে তাহলে আসলে শুধু হেট্রেটই তৈরি হতে থাকবে। বাট আপনি একটা খুবই ভালো কথা বলছেন, সেটা হচ্ছে যারা ভালো এবং ভালো কনটেন্ট করতে চায় তাদেরকে আসলে এখানে এসে ভালোর জায়গাটাকে আরো অনেক প্রসারিত করতে হবে। অনেক বড় করে ভালোটাই যেন অনেক বেশি হয়ে যায় বা মেজরিটি হয়ে যায়। তো আমরা অবশ্যই এক্সপেক্ট করব আপনি আরো মজার, মজার জিনিস অনেক সুন্দর, সুন্দর ভালো, ভালো জিনিস করে আমাদের সোশ্যাল সাইটে পজিটিভিটি দিয়ে ভরায় দিবেন। আ আ তপু হ্যাঁ, আচ্ছা ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। আম আম এখন ধরেন আমরা তো অনেকে ধরেন রিভার্স ব্রেইন ড্রেন নিয়ে অনেক কথা শুনছি আরকি। এখন এটা হয়তো আপনাদের একটু কঠিন কোয়েশ্চেন হবে চিন্তাভাবনা ছাড়া বলা। বাট যদি কোনো কিছু একটা চেঞ্জ হয় বাংলাদেশে বা কোন প্রেক্ষিতে আপনি আবার বাংলাদেশে ফিরে যাবেন? আপনার কি ধারণা? হ্যাঁ, এটা আসলে খুবই, খুবই কঠিন প্রশ্ন। দেখো, আমি যখন মনে করো এখানে যখন আসলাম ফার্স্ট, তখন মানে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে আমি ফিরবই। মানে এটা নিয়ে আমার নিজের ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা ছিল না। এমনকি যখন আমি বিয়ে করেছি, সেই বিয়ে করার একটা শর্তই ছিল এটা, যে আমি বোনকে বলেছিলাম যে, "তুমি যে আমার সাথে যাচ্ছ দেশের বাইরে, মাথায় রেখো যে আমাদের কিন্তু ফিরতে হবে।" এটা আমাদের একটা শর্তই ছিল, এরকম একটা ব্যাপার। তো যেটা হয় যে আ আ ধরো ওই যে বললাম না যে বয়স হলে মানুষজন আরো আরো অনেক কিছু তখন এ সে যা কিছু, কিছু জায়গায় সে আহত হয়। কিছু, কিছু জায়গায় সে বুঝতে পারে যে সে যা কিছু ভাবছে সবকিছু তার পরিকল্পনা মতো না। এখানে আরো একটা বড় পরিকল্পনার জায়গা আছে যেখান থেকে সে তার কিছু করার নাই আরকি। তো ওই কম বয়সে যেটা হয় যে তখন মনে হয় যে আমি যা চিন্তা করছি আমি সবকিছু নিজের জীবনটাকে আমি কন্ট্রোল করতে পারবো। একদম যেভাবে আমি চাই সবকিছু সেভাবেই হবে। এবং আমার অনেক দূর পর্যন্ত তাই হয়েছে। মানে আমি যা কিছু করতে চেয়েছি জীবনে সেটাই আমি পেয়েছি। ফলে আমার ভেতরে ওই আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল আরকি।
তো পরে যেটা হয়েছে যে একটা টাইমে ধরো আমিও বুঝতে শিখেছি যে আমি যেভাবে যা কিছু ভাবছি সেভাবে সবকিছু হবে না। ধরো গত ১-২ বছরের মধ্যেই মানে আমি আমার মাকে হারিয়েছি। মানে গত ১.৫ বছরের ভেতরে আমার মাকে হারিয়েছি। বন্নি তার মাকে, বাবাকে দুজনকেই হারিয়েছে। তো ওই জিনিসগুলো তো আমরা কখনো পরিকল্পনা করতে পারিনি যে আমাদের জীবনটা এরকম হয়ে যাবে। যে এই এত তাড়াতাড়ি আরকি। তো আ এরকম অনেক কিছুই আসলে হয়েছে। শুধুমাত্র এটাই না। কোভিড যে আসবে কোভিড আসার ফলে আমাদের অনেক পরিকল্পনা, অনেক জায়গায় যেভাবে আমরা ভেবেছি, সেটা সবকিছু ঠিকমতো সেরকম হয়নি। যেরকম আমাদের একটা বড় পরিকল্পনা ছিল যে আ আমি পাশ করে বেরোনোর বা পরপরই বন্যি তখন তার পিএইচডি শুরু করবে। ওর যখন পিএইচডিটা শেষ হয়ে যাবে, তখন আমরা দুজনেই যেহেতু দুজনের পিএইচডি আছে, আমরা দেশে গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে দুজনে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে দুজন জয়েন করব। এটা ছিল আমাদের নিজেদের ব্যক্তিগত পরিকল্পনা, সত্যি কথা যেটা। তারপর যেটা হলো কোভিডের ওই সময়টাতে আমাদের কোল আলো করে আমাদের পরশমণি আসলো। তার আগে বর্ণমালা ছিল। আমাদের বাচ্চারা যখন আসলো, তখন বন্যি তার ওই প্ল্যানটার মধ্যেতে সে থাকতে পারল না। এবং যেটা হয়েছে যে ওই সময়টায় আমাদের কাছের কেউ আসতে পারেনি। যে ধরো আমাদের বাসায় এসে কেউ সাপোর্ট দেবে একটুখানি। ধরো আমি অফিসে যাচ্ছি। এমন হয়েছে যে বন্যির যেদিন বাচ্চা হলো, বর্ণমালা যেদিন হলো, ও বাচ্চা আ হওয়ার পরের দিন সে বাসায় ফিরে এসেছে। বাসায় ফিরে এসে সে ওই অবস্থায় রান্না করেছে। এটা আসলে কি ভয়ংকর কঠিন ব্যাপার, এটা আমি আসলে বুঝাতে পারব না। যে যাদের বাচ্চা আছে তারা তুমি জানবা। মানে তখন হচ্ছে যে এরকম না যে আ মানে আমাদের ওই একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে আমরা গেছি যেটা আমাদের কখনো পরিকল্পনা বা এরকম কিছু ছিল না। তো আমাদের এমন অনেক কিছুর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। যার একটা বড় জায়গা অবশ্যই বন্যিকে কেন্দ্র করে, মানে আমার ওয়াইফকে কেন্দ্র করে। তো ও ওই সাপোর্ট গুলা একদমই পায় নাই। যেটা ধরো আমার যতখানি সাপোর্ট দেয়া দরকার ছিল সেটাও আমি আসলে পুরোপুরি দিতে পারি নাই। এমন একটা অবস্থা হয়েছে যে আমার নতুন চাকরি ছিল। ফলে ওই চাকরি থেকে আমি পুরোপুরি ছাড় নিয়ে চলে আসবো বাসায় বা করব সেটাও আমি করতে পারছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম যে আমার চাকরি থাকবে কিনা। মানে সব মিলিয়ে যে সাপোর্টটা ওকে দেয়া দরকার ছিল সেটা দিতে পারিনি। মানে অনেক কিছু ঘটে গেল যে জিনিসগুলো আমাকে মানে বোঝাতে শেখালো যে আমি যেভাবে ভাবছি যে আমি আমার জীবনকে যতখানি কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, আমি আসলে অতটা কন্ট্রোল করতে পারি না। তো শেষ পর্যন্ত আ বন্নির পিএইচডিতে ভর্তি হওয়া হলো না। তো ওর এখনো ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা এখনো রয়ে গেছে। কিন্তু এখনো সে ভর্তি হতে পারে নাই। ফলে আমাদের যেভাবে সবকিছু ভেবেছিলাম, সেই জায়গাটায় আমরা কিন্তু আর থাকতে পারি নাই। তো এখন তুমি যে প্রশ্নটা করলে যে আমরা কোন পরিস্থিতিতে ফিরে যেতে পারবো? ধরো দেশের কোন পরিস্থিতিতে? জিনিসটা শুধুমাত্র আসলে দেশের পরিপ্রেক্ষিতে না। এটা আমার নিজের জীবনের উপরেও অনেক কিছু নির্ভর করছে। ধরো আমার দেশে ফিরে যাওয়ার প্রধান যে চিন্তাটা ছিল, কেন আমি যেতে চাই? তার একটা বড় কারণ ছিল আমার পরিবার। সত্যি কথা হচ্ছে যে আমি যে পরিবারে বড় হয়েছি, আমার পরিবারটা খুবই অসাধারণ একটা পরিবার আসলে ছিল। মানে আমি খুবই লাকি একজন মানুষ। আমার ভাই-বোন মানে আমার যত আত্মীয়স্বজন আছে সবাই আমরা প্রায় কাছাকাছি থাকতাম। ঢাকাতেও আমাদের যে বাসাটা, সেই বাসাটা ধরো ৬ তলাতে আমাদের বাড়ি। তার ৪ তলাতে আমার আরেকটা চাচা থাকেন, ৫ তলাতে আরেকটা চাচা থাকেন। তারপরে সামনের ফ্ল্যাটে আমার ফুপু থাকেন। আবার পাশেই আমার একটা বড় ভাই থাকতেন। মানে আমরা সবাই একসাথে থাকতাম এবং সবার মধ্যে খুব মিল। সো সবাই যখন একসাথে আমাদের বাসায় মানে একসাথে জড়ো হতো, সেটা মানে খুবই উৎসব। আমাদের প্রতিদিন একটা উৎসবের মতো একটা সময় কাটতো আরকি। বা আমি যখনও এখানে চলে এসেছি তখনও এই ঘটনাটা ওখানে ঘটতো। তো আমার দেশে ফিরে যাওয়ার আসলে মূল যে ইচ্ছা, সেটা দেশের জন্য কিছু করা বা এরকম কিছু ছিল না আসলে, সত্যি কথা যেটা। আমার মেইন ইচ্ছা ছিল যে আমি ওই পরিবেশটার ভেতরে, ওই পরিবারটার সবার মাঝখানে আমি থাকবো। ওই স্বপ্নটা আমার ছিল। তো ওই কারণে আমি দেশে ফিরতে চেয়েছি। তারপরে যেটা হয়েছে যে সেই ফেরার ভেতরে যে মানুষগুলো ছিল তার মধ্যে ধরো ২ জন মানুষ ছিলেন আমার দাদা-দাদি, আমার মানে পিতামহ এবং আ পিতামহী। তারা আমার খুব কাছের ছিলেন। আমার জীবনে আমি যত ঘোরাঘুরি করেছি তার সবকিছুই প্রায় আমার দাদার সাথে। মানে একটা বড় অংশই। তো মানে দাদার সাথে আমি খুবই ক্লোজ ছিলাম। আমি মনে হয় আমি তো আমার দাদার সঙ্গে যতটা ক্লোজ ছিলাম, আমি এরকম মনে হয় খুব একটা বেশি আমি নিজেই দেখি নাই যে কেউ তার পিতামহের সঙ্গে এতটা ক্লোজ এবং সে তার জীবনের ১ম সমুদ্র দেখা, ১ম পাহাড় দেখা, ১ম হ্রদ দেখা সবকিছু আমার দাদার সাথে আমার। সো সেই মানুষটাকে আমি হারিয়েছি ২০২০ এ যখন করোনা হয় ২০২১ এ। তো কোভিড এর মাঝখানে তাকে হারালাম। সো এরকম করে আ অনেকগুলো মানুষ, অনেকগুলো ঘটনা ঘটলো যে ঘটনাগুলো আমি পরিকল্পনা করতে পারি নাই। তো যেহেতু ওই পার্ট গুলা থেকে আমি আ আমার নিয়ন্ত্রণের ভেতরে ছিল না, এরকম অনেকগুলো জিনিস ঘটে গেল। ফলে আমার নিজের পরিকল্পনায় আমি আসলে ঠিক থাকতে পারি নাই। তো এটা আমার নিজের কাছে এক ধরনের পরাজয় মনে হয়। আবার মনে হয় যে এই পরাজয়টাকে আমার আসলে মেনে নিতে হবে। কারণ সবকিছু আমি মানে নিয়ন্ত্রণ করতে পারি এটা ঠিক না তো। সো হুম। কিছু যে জায়গায় আছে আমাদের নিয়ন্ত্রণে নাই। তো আ দেশের কিছু চেঞ্জ হলে আমি ফিরে যেতে পারবো, এই জিনিসটাও আমি ঠিক করে বলতে পারছি না আসলে। ফলে তোমার ওই জায়গাটায় মানে আমি রিভার্স ব্রেইন ড্রেন এর সঙ্গে নিজেকে মেলাতে পারছি না। যে এটা ব্যাপারটা এরকম না যে দেশের কোনো কারণে আমি ফিরতে পারছি না। এটা আসলে আমার খুব ব্যক্তিগত একটা কারণে আমি এই ব্যক্তিগত মুহূর্তে একটা ফিরতে পারছি কারণে। না। ভাই একটা খুব সুন্দর জিনিস টাচ করছেন যেটা আমার মনে হয় সবসময় যে হোম ইজ হোয়ার মম ইজ। মানে হুম, মানুষগুলো যদি না থাকে
তাহলে একটা জায়গার সাথে কানেক্টিভিটি বোধহয় মানে শুধু জায়গাটায় মানে আমরা যে নস্টালজিয়া বা যেটা ফিল করি সেটা আসলে শুধু জায়গাটা না, আসলে মানুষগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। সেই মানুষগুলো যদি না থাকে তাহলে সেই কানেক্টিভিটিটা আস্তে, আস্তে কমে আসে। আচ্ছা ভাই, আপনি যেহেতু আপনার পিএইচডি নিয়ে কথা বললেন, ভাই আপনার পিএইচডির কোর কাজটা নিয়ে আমরা একটু শুনতে চাই। মানে আপনার কি, মানে কোন বিষয়ে কাজ করছেন এবং ওটার ইম্প্যাক্টটা কি, এবং এটার আমাদের রেগুলার লাইফে এটার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা না আপনার কাজটার? রেগুলার লাইফে আচ্ছা আমার কাজ যেটা নিয়ে ছিল সেটা বলি। আমার কাজ ছিল অ্যান্টেনা নিয়ে। প্যাটার্ন রিকনফিগারেবল অ্যান্টেনা নিয়ে। মানে আ একটা অ্যান্টেনা আ প্যাটার্ন বলতে বোঝায় যে অ্যান্টেনাটা কোন দিক থেকে সিগন্যাল রিসিভ করবে কিংবা কোন দিকে সিগন্যালটা পাঠাবে। তো তো প্যাটার্নটা আ কিছু উপায় আছে যেগুলো দিয়ে রিকনফিগার করা যায়। মানে হচ্ছে ধরো একটা অ্যান্টেনা এই দিক থেকে ডাটা কালেক্ট করছিল বা এই দিক থেকে সিগন্যালটা রিসিভ করছিল এবং এদিক থেকে সিগন্যাল পাঠাচ্ছিল। তুমি এমন কিছু একটা করলে ভিতরে যে সে এই দিকটা চেঞ্জ করে এদিকে চলে গেল। যে আচ্ছা এখন সে এই দিক থেকে সিগন্যালটা রিসিভ করতে পারে এবং সিগন্যালটা পাঠাতে পারে। এরপর তুমি অন্য কিছু একটা করলা যেটা দিয়ে সে একটা আরেক দিকে চেঞ্জ করে ফেলল। তো এই যে একেকটা দিকে ঘুরতে পারা তার সিগন্যালের প্যাটার্নটা কোন দিক থেকে সে সিগন্যাল কালেক্ট করবে কিংবা কোন দিক থেকে সিগন্যাল পাঠাবে। তো এটাকে বলে প্যাটার্ন রিকনফিগারেবল অ্যান্টেনা। তো আমার কাজ ছিল যে কিভাবে একটা অ্যান্টেনাকে প্যাটার্ন রিকনফিগারেবল বানানো যায় এবং সেটা কত এফিশিয়েন্ট উপায়ে সেটা বানানো যায় এবং সেটা বানানোর জন্য মানে আমার কাজটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই ছিল। মানে আমাকে থিওরিটিক্যালি বের করতে হয়েছে যে কি ধরনের অ্যান্টেনা তৈরি করলে এরকম করে প্যাটার্ন রিকনফিগারেবল অ্যান্টেনা বানানো যাবে। তো ইতোমধ্যে আমার অনেক অলরেডি কনফিগারেশন আছে। এরকম না যে আমি ১ম এই কনসেপ্টটা দিয়েছি তা না। কিন্তু প্যাটার্ন রিকনফিগারেবল অ্যান্টেনার ভেতরেও আরো কিছু ছোট কাজ আছে যেগুলা অনেক ধরো কাইন্ড অফ নভেল আরকি যে কাজটা এর আগে হয়নি। তো সেগুলো নিয়ে আমি কাজ করেছিলাম। তো এর ভেতরে আরেকটা জিনিস ছিল এটাকে বলে আ ইবিজি সারফেস বলে। ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যান্ড গ্যাপ সারফেস। তো ওটা আরেকটা জিনিস যে ধরো একটা অ্যান্টেনা যদি থাকে তার পেছনে যদি মনে করো একটা মেটাল তুমি রাখো, তাহলে যেটা হয় যে মেটালের মধ্যে আ সিগন্যালটা বাড়ি খেয়ে সামনের দিকে মনে করো চলে যাচ্ছে। অনেকটা রিফ্লেক্টরের মতো কাজ করে। যদি একটা অ্যান্টেনার পেছনে একটা মেটাল জিনিস থাকে। তো সেটা কত দূরে থাকবে সেটার একটা ব্যাপার আছে যে তুমি যদি চাও যে সবচেয়ে ভালো উপায়ে কোন রকম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স না হয়ে পুরো প্যাটার্নটাই সামনের দিকে তুমি পাঠাতে চাও, তখন যেটা করতে হয় এটাকে একটা বলে ল্যাম্বডা ওভার 4 দূরত্বে রাখতে হয়। মানে একটা ওয়েভলেংথ যেটা, সেই ওয়েভলেংথের ৪ ভাগের ১ ভাগ দূরত্বে তুমি রাখবা তাহলে সবচেয়ে ভালো করে যাবে আরকি জিনিসটা। কিন্তু যদি তুমি খুব কাছে রাখতে চাও, মনে করো যেটা হয় যে একটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক সময় এত দূরত্ব আ পাওয়া যায় না আরকি যে তুমি এত দূরত্বে এত দূরে একটা জিনিস রাখবা একটা মেটাল প্লেট সেটা হয় না। মনে করো আমার একটা প্রজেক্ট ছিল যেটা ছিল তোমার ইউএস আর্মির সঙ্গে। তো সেটা হচ্ছে যে একটা অ্যান্টেনা মনে করো আ ইউএস আর্মির আসলে এয়ার ফোর্স এর সঙ্গে। তো এয়ার ফোর্স এর মনে করো বডিতে তুমি একটা অ্যান্টেনা বসাবা। যেটা রেডার হিসেবে ধরো কাজ করলো বা সিগন্যাল নিলো। তো সেই সিগন্যালটা বসানোর জন্যে তো যেটা হয় যে ওই যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেখানে এত বেশি গ্যাপ তুমি এলাও করতে পারবা না। তো কাছে নিয়ে আসতে হবে। তো যদি কাছে নিয়ে আসতে হয় তখন আর মেটাল প্লেট দিয়ে কাজ হয় না। তখন এই প্লেটটাকে অন্যভাবে ডিজাইন করতে হয়। তখন আমরা বলি এটাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যান্ড গ্যাপ সারফেস বা মেটা সারফেস বলে। তো ঐরকম একটা সারফেস আমি ডিজাইন করেছিলাম মনে করো যেটা অনেক ওয়াইড ব্যান্ডউইডথ এর জন্য কাজ করবে। তো এরকম ছোট কাজ ছিল যেগুলো তোমার অ্যান্টেনার এফিশিয়েন্সি বাড়ানো বা এই রিকনফিগারেবল করার বিভিন্ন ছোট কাজ নিয়ে। তার মধ্যে এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যান্ড গ্যাপ সারফেস যেটা, সেই সারফেসের পুরো ডিজাইনটাই আমার করা ছিল আরকি। নতুন একটা ডিজাইন করা ছিল। সেগুলোর প্র্যাকটিক্যালি এপ্লাই হবে কিনা এটা আসলে আমার আয়ত্তের বাইরে। মানে আমি ধরো কাজ করেছি একটা কন্ট্রাক্টরের মতো যে আমি এয়ার ফোর্স এর সঙ্গে ধরো কাজ করেছি। কিন্তু তাদের ভেতরে এটা ব্যবহৃত হবে কিনা সেই জায়গায় আমার এখনো অ্যাক্সেস নাই আসলে। যেহেতু আমি ইউএস সিটিজেন ও না বা ওই ল্যাবেও আমি কাজ করি না। ফলে ওই পর্যন্ত কি হয়েছে এটা আসলেই প্র্যাকটিক্যালি এপ্লাই করেছে কিনা সেটা আমার ধারণা নাই আরকি। আচ্ছা, আচ্ছা। তো ভাই আচ্ছা এটার ভাই, অ্যাপ্লিকেশনটা মেইনলি কোথায়? এই অ্যাপ্লিকেশন হচ্ছে যে এই যে একটা অ্যাপ্লিকেশন বললাম যে ধরো হুম। এয়ার ফোর্স এর রেডারের কাজে আচ্ছা, আচ্ছা। ব্যবহৃত হতে পারে বা হুম। আ উপরে অ্যান্টেনার কাজে ব্যবহৃত হুম। হতে পারে। তো এটা একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা। আর আমার আরেকটা কাজ ছিল আসলে মোবাইলের যে আ ধরো ছোট মোবাইল যে ডিভাইস গুলা, সেই হুম। মোবাইল ডিভাইসের সাইডে একটা অ্যান্টেনা বসানো যায় কিনা যেটা বসালে সে বিভিন্ন ডিরেকশন থেকে মনে করো প্যাটার্ন বা সিগন্যাল ক্যাপচার করতে পারবে সেটাও আরেকটা ছিল। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস নিয়েও কাজ করেছিলাম। এই প্যাটার্ন রিকনফিগারেবল অ্যান্টেনার উপরেই। এটাকে বলে বডি ওয়্যারেবল অ্যান্টেনা। মানে আচ্ছা। একটা মানুষ ধরো তার কাপড়ের মধ্যেই কিছু ম্যাটেরিয়াল আছে যেই হুম। ম্যাটেরিয়াল গুলা দিয়ে অ্যান্টেনা বানানো যায় যেটা দিয়ে কাপড়ও তৈরি করা যায়। সো একটা কাপড়ের ভেতরে অ্যান্টেনাটা ইন্টিগ্রেটেড। মনে করো তোমার জামাটার ভেতরেই
ছোট, হুম, ছোট হুম। মেটালের সুতা আছে। সেই মেটালের হুম, সুতা হুম, দিয়েই হুম, হুম। পুরোটা এমব্রয়ডারি করা আছে মনে করো। তো এটা হচ্ছে যারা ফার্স্ট আচ্ছা। রেসপন্ডার মনে করো আ যারা ফায়ার ফাইটার কিংবা হুম, হুম। পুলিশ তাদের গায়ে যে জামা থাকে, সেই জামা দেখবা যে তাদের কাছে অনেকগুলো হ্যান্ডফোন থাকে যেটা দিয়ে অনেক লম্বা, লম্বা তার-টার থাকে যেটা দিয়ে সে অ্যান্টেনা মানে পিক করছে, সিগন্যাল পিক হুম, হুম, করছে। হুম, হুম। তো যদি তার শরীরের মধ্যেই ধরো অ্যান্টেনাটা তার জামার মধ্যেই ইন্টিগ্রেট করা থাকে, তখন হয়তো হুম। জিনিসটা একটু সহজ হতে পারে আরকি। তো ঐরকম এসবের এটাকে কি বলে ভাই নতুন কোনো ভেরিয়েবল। ফিজিক্যাল আছে যে আমরা যেমন শুনি যে মোবাইল ফোন মাথার কাছে রেখে না ঘুমাতে বা চার্জ না করতে। একটা তো হতে পারে যে ব্যাটারি গরম হয়ে হয়ে গেল, ফায়ার হয়ে গেল। বাট এমনিতে তো আমরা শুনি যে রেডিও ওয়েভ বা এগুলোর জন্য কোনো আছে। এগুলোর কি কোনো ফিজিক্যাল আছে? আসলে তোমার রেডিয়েশন যেগুলো হয় আরকি ২ হুম, হুম। ধরনের রেডিয়েশন যেটা বলে যে একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন বলে, আরেকটা বলে নন আয়োনাইজিং রেডিয়েশন। আচ্ছা। তো আ আমাদের আয়োনাইজিং রেডিয়েশন যেগুলো সেগুলো হচ্ছে খারাপ। মনে করো সূর্যের আলো থেকে যে আল্ট্রাভায়োলেট রে টা আসছে সেটা এক ধরনের আয়োনাইজিং রেডিয়েশন। যেটা এক্স-রে যেটা সেটা হুম, এক হুম। ধরনের আয়োনাইজিং রেডিয়েশন। এগুলো যেটা করে শরীরের ভেতর ঢুকে তোমার ভেতরের অণুগুলোকে ভেঙে ফেলে আরকি। তো ভেঙে ফেললে যখন হয় সেটা একটা বড় ঝামেলা তৈরি করে। আর যেটা মোবাইল ফোনের যেই এনার্জিটা যেটা আসে, সেটার এই ক্ষমতাটা নাই আসলে। সে হুম, সে এরকম করে শরীরের ভিতর ঢুকে কোনো কিছু ভেঙে ফেলতে পারে না। এটা বলে নন আয়োনাইজিং রেডিয়েশন। তো সে যেটা করতে পারে সেটা হচ্ছে সে লোকালাইজ হিটিং তৈরি করতে পারে। মনে করো আ ফোনটা যেটা হয় যে আমাদের মাইক্রোওয়েভ ওভেন যেভাবে কাজ করে আরকি যে হুম, হুম। সে ওই যেটা করে অনুপরমাণুগুলোকে সে এরকম করে তোমার ভাইব্রেট করতে থাকে। কাঁপায়, কাঁপায় সেখানে সে হিট তৈরি করে ফেলে। তো এটারও কাইন্ড অফ সেই ইফেক্টটা আছে যে একটা মোবাইল ফোন যদি অনেক বেশি পাওয়ার এখানে সে ছাড়ে বা অনেক বেশি পাওয়ার সে রিসিভ করতে থাকে, তার আশেপাশে থাকলে তখন সে ওই জায়গাটাকে হিটিং করতে পারে। তো সেটা আসলে মানুষের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর না আসলে। মানে সত্যি কথা যেটা এটা নিয়ে অনেক মানে ভয় পাওয়ার কোনো তেমন কোনো কারণ নেই আসলে। আমরা তখন এটা নিয়ে আমরা মিথ এনালাইসিস করছি। বাস্টেড। তারপর হ্যাঁ, তো তারপরও যেটা হয় যে একটা লিমিট আছে যে আচ্ছা। এটা কতটুকু পরিমাণে এটাকে বলে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট বা SAR। তো হুম, কতটুকু হুম। পরিমাণে SAR সে অ্যালাও করতে পারবে সেটার একটা লিমিট আছে আরকি। তো সেই লিমিটগুলো বুঝতে পারছি। এরা সবসময় মেনে চলে আরকি। যে এদের মেনে চলতে তারা বাধ্য আরকি। সেফটি প্রটোকল এফসিসি থাকে। বা হুম, যারা হ্যাঁ, ফেডারেল কমিউনিকেশন যেটা মানে এফসিসি হুম, হুম। এটাকে সবসময় ওদেরকে করে যে এটা তোমাকে মেনে চলতেই হবে এই SAR বুঝতে লিমিটটা। পারছি। হুম। ফলে ভয় নাই আরকি সোজা কথা। আচ্ছা, আচ্ছা। আমার এইখান থেকে একটা কোয়েশ্চেন আছে। আপনার প্রফেশনাল লাইফে এখন যেহেতু বর্তমানে এআই এর যুগ, আপনি আপনার প্রফেশনাল লাইফে কি আপনি এআই এর কোনো অ্যাপ্লিকেশন এ কাজ করেন? বা এআই এর অ্যাপ্লিকেশন কতখানি? অথবা আপনার রিসার্চ এর এই কাজটার ক্ষেত্রে এখন কি এআই এর কোনো আ ইমপ্লিকেশনস আছে কিনা? আপনার এআই কি মনে হয়? ইমপ্লিকেশন অবশ্যই আছে। এআই তো এখন আমাদেরকে অনেক হেল্প করে আরকি। ধরো আগে যেটা হতো আমি তো আমার মূল কাজ তো সফটওয়্যার ডেভেলপমেন্ট না। তারপরেও আসলে আমার অনেক কাজ করতে হয়। ধরো আমি একটা আ টেস্ট সিস্টেম বানাচ্ছি যেটা দিয়ে আমি টেস্ট করব। তো সেই টেস্ট সিস্টেমটা বানাতে গেলে আমাকে ধরো Python এ অনেকগুলো কোড লিখতে হতো। তো সেই কোড আমি লিখতে পারি, এরকম না যে আমি লিখতে পারি না। কিন্তু আ যদি এআই দিয়ে লিখি আমি তখন সেই কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে আমার। মানে আমি এত হুম, করছি না। ফলে আমার মেইন হেল্প যেটা হয় একটা হচ্ছে যে অবশ্যই ইমেইল লেখা-টেখা ওগুলোতে আগে যত সময় দিতাম অত সময় এখন আর দেই না। এখন ওকে বলে দিলে এআই লিখে দেয়। ওকে পয়েন্ট গুলো বলে দিলে। তো ইমেইল লেখাটা একটা কাজ সহজ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট এর যে জায়গাটা সেখানে আমার একটা বড় হেল্প হয় আরকি। যে তখন আমি বিশেষ করে Python এ যে কাজগুলো করি সেগুলো আসলে এআই দিয়ে খুব সহজে আমি করে ফেলতে পারি। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া আপনার এই যে আ বর্তমানে যে এখন আপনি কাজ করছেন বোস্টন সায়েন্টিফিক এ, এখানে আপনার কাজটা কি পিএইচডি বা আপনার যে প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স সেটার সাথে ইন লাইন নাকি আপনি এখানে আম অন্য ধরনের কোনো কাজ করছেন? কি ধরনের কাজ করছেন? এটা মানে ২ রকমই আরকি। ধরো কিছুটা ইনলাইন, কিছুটা ইনলাইন না। মানে আমার এখনো কাজ হচ্ছে আরএফ সেফটি নিয়ে। আগে যেটা হুম, হতো যে হুম। আমি খুব এফিশিয়েন্ট অ্যান্টেনা বানানোর চেষ্টা করতাম আরকি যে কিভাবে একটা অ্যান্টেনাকে খুব এফিশিয়েন্ট বানানো যায়। এখন যেটা করি যে খুব দুর্বল টাইপের অ্যান্টেনা কিভাবে বানানো যায়। কারণ আমাদের এখন সমস্যা হচ্ছে যে অন্য, আমাদের যে ডিভাইসটা বানায় সেটার কথা একটু গল্প করতে পারি যে আমরা কি ধরনের ডিভাইসের বানাচ্ছি। আমরা বলি নিউরো শিওর। মডুলেশন ডিভাইস। তো নিউরো মডুলেশন ডিভাইস গুলো এরকম যে ধরো অনেকের শরীরে পেইন হয়। মনে করো আ মাজার দিকে বা পায়ের তলায় অনেক পেইন হচ্ছে পায়ের কাছাকাছিতে। এবং ওরা বছরের পর বছর ধরে ডাক্তার দেখাচ্ছে কোনভাবেই পেইনের উৎসটা খুঁজে বের করতে পারছে না। এবং একটা সময় কি এমন অবস্থা হয় যে ধরো সব রকমের অপশন তারা চেষ্টা করেছে। কিন্তু কোনভাবেই এটা সলভ হয় নাই। তাদের ব্যথাটা রয়ে গেছে এবং ব্যথার কারণে অনেকে হয় যে তারা উঠে বসতে পারে না এরকম একটা অবস্থা। মানে তারা বিছানা মানে শয্যাগত হয়ে গেছে এরকম একটা অবস্থা। কিন্তু আচ্ছা। কোনভাবেই ডাক্তার কোনো কিছু খুঁজে বের করতে পারছে না। ধরো তখন যেটা হয় যে তাদেরকে ধরো ড্রাগ পাম্প দিয়ে মনে করো কিছু ওষুধ আছে যেগুলা খেলে তারা ঝিমানির মতো হয়ে থাকে। মানে সবসময় ঝিমাচ্ছে।
কিন্তু তারপরে তাদের পেইন যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের লাইফ আর নরমাল লাইফ গুলো কোনো লাইফ নাই। তো এরকম যে পেশেন্ট গুলা, তাদের শরীরে এক ধরনের ডিভাইস, একটা ইমপ্ল্যান্ট আমরা বসাই। ধরো এই ২ ধরনের ইমপ্ল্যান্ট আমরা বসাই আরকি। একটা বলে সিএস বা স্পাইনাল কর্ড স্টিমুলেশন ইমপ্ল্যান্ট বলে একটা। সেই ইমপ্ল্যান্টটা মনে করো পিঠের পেছন দিকে নিচের দিকে একটা ওই চামড়াটা কেটে তার তলায় একটা ইমপ্ল্যান্ট ডক্টর বসিয়ে দেয়। আর তার ভেতর থেকে একটা তার সেটা ভেতর দিয়ে গিয়ে আমাদের যে স্পাইন, আমাদের যে মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল কর্ডের মধ্যে সেই তারটা ঢুকিয়ে দেয় ওরা। ঢুকিয়ে দিয়ে যেটা হয় যে আমাদের শরীরের যতগুলো পেইন যা কিছুই হয় তার যাওয়ার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে মনে করো আমাদের হাতে একটা ব্যথা লাগলো। সেটা তো সিগন্যালটা মাথায় পৌঁছালে তখন আমরা ব্যথাটা টের পাই। এটা হচ্ছে হুম, হুম। মানে পেইনটা বোঝার উপায় আমাদের। তো সিগন্যালটা মাথায় পৌঁছাতে হবে। সিগন্যালটা মাথায় কিভাবে পৌঁছাবে? আমাদের শরীরের নার্ভ সিস্টেম আছে। সেই নার্ভটা এখান দিয়ে গিয়ে আমাদের এই মেরুদণ্ডের ভেতর দিয়ে সবগুলো গিয়ে মাথার মধ্যে ঢোকে। সো যা কিছুই সেন্ট্রাল পেইন হোক না নার্ভাস কেন সিস্টেম। সবকিছু, হ্যাঁ, হ্যাঁ। সেন্ট্রাল নার্ভাস হুম, সিস্টেম আমাদের সবকিছু ঢুকছে আমাদের ইসের ভেতর দিয়ে। হুম, আমাদের হুম। পিঠে বা আমাদের স্পাইনের ভেতর দিয়ে সবকিছু ঢুকছে। ফলে এক্সাক্টলি। স্পাইনে যেখান দিয়ে যেই নার্ভটা মনে করো আমাদের পায়ে যদি ব্যথা হয়, সেটা কোন জায়গা দিয়ে ঢুকছে এটা আমরা জানি। আমাদের যদি এখানে ব্যথা হয় সেটা কোনখান দিয়ে ঢুকছে এটা আমরা জানি। তো নার্ভটা যেখানে গিয়ে তোমার মেরুদণ্ডের ভেতর দিয়ে ঢুকছে, সেই পয়েন্টে একটা ছোট্ট ইলেকট্রোড, একটা ছোট্ট মেটাল মনে করো জিনিস আছে। তার নিচে দিয়ে একটা তার, সেই তারটা গিয়ে পৌঁছেছে আমাদের যেই ডিভাইসটা সেখানে। তো হুম, আমাদের হুম। ডিভাইসটা যেটা করে খুব ইন্টারেস্টিং কাজ করে। সে যেটা করে এই যে ব্যথাটা যাওয়ার পথ, এই সিগন্যালটাকেও ব্লক করে দেয়। মনে করো ব্যথাটা আচ্ছা। পৌঁছাচ্ছিল, ব্যথাটা হুম, যাচ্ছিল সিগন্যালটা, যাওয়ার পথে এখানে গিয়ে তুমি একটা ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে এই সিগন্যালটাকে তুমি থামিয়ে দিলা। তাহলে হুম, হুম, সিগন্যালটা আর হুম। ব্রেইনে পৌঁছালো না। অর্থাৎ ব্যথাটা তোমার এখানে আছে, কিন্তু তোমার ব্রেইন জানে না সেটা। ফলে তোমার আসলে তোমার তখন আর ব্যথা নাই। কারণ ব্যথা তুমি যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা না জানছো যে ব্যথাটা আছে কিনা, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যথার আসলে টের পাবা না। সো হুম, আমাদের এই হুম। ডিভাইসটা এটা করে যে ব্যথাটাকে সে থামিয়ে দেয়। তো এটা একটা কাজ এবং সেম ডিভাইস আরেকটা আমরা আছে ডিপ ব্রেইন স্টিমুলেশন বলে। তো সেটাও তোমার এখানে একটা ডিভাইস বসিয়ে দেয়। সেটা তারটা ভিতরে গিয়ে মাথার ভিতরে চলে যায়। একদম গভীরে একটা জায়গা আছে, এটাকে বলে এসটিএন। তো সাবথ্যালামিক নিউক্লিয়াস। সেখানে গিয়ে সে ছোট করে স্টিমুলেশন যখন দেয়, তখন অনেকে রোগী আছে যাদের এরকম এসেনশিয়াল ট্রিমার বলে। মানে হাত সবসময় কাঁপতে থাকে। মানে হুম, হুম, কাঁপার হুম, কারণে হুম। তারা কোনো কিছু ধরতে পারে না, কিছু করতে পারে না। তো এইরকম রোগীদেরকে যখন মনে করো ওই স্টিমুলেশনটা দেয়ার সাথে, সাথে যেটা হয় তাদের এই কাঁপুনিটা থেমে গেল। মানে সে নরমাল হয়ে যায় আরকি। তো তাদের লাইফের কোয়ালিটি মানে ড্রামাটিক হুম, হুম, ভাবে হুম। আসলে ঠিক হয়ে যায়। এবং যেই কথাটা এসে বললাম যাদের ব্যথা ছিল, তো হুম, যখন হুম। ব্যথাটা সে পাচ্ছে না, তখন তাদের লাইফটা অনেক নরমাল হয়ে যায় আসলে। তো এটা মানে খুবই বুঝতে আমাদের যে পারছি। রোগীগুলা আছে তাদেরকে দেখাটা আসলে আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং আরকি। আমরা যখন দেখি যে তাদের লাইফটা আগে এক্সিলেন্ট। কি ছিল ভার্সাস এখন কি হয়েছে আমাদের হুম, ডিভাইসটা হুম, হুম। নেওয়ার পর। তো যাই হোক এটা বললাম ডিভাইসের কথা। এখন আমার হুম, কাজটা হুম। বলি। আমার কাজটা আসলে আচ্ছা। একটু আলাদা। তো আমার কাজটা হচ্ছে যে এই ডিভাইস মনে করো একজনের শরীরে বসিয়ে দেওয়া হলো। হুম, এখন হুম। এই যে যাদেরকে বসানো হচ্ছে তাদের বয়স মোটামুটি ধরো ৪০-৫০ এরকম। তো তাদেরকে তো একটা সময় তাদের শরীরে অন্য জায়গায় কোনো অসুখ হতে পারে। তো অসুখ হলে তাদেরকে এমআরআই করাতে হয়। হুম। এখন তারা যদি এমআরআই করাতে চায়, তখন যেটা হয় যে মানুষের শরীরের ভেতরে যদি মেটাল ইমপ্ল্যান্ট থাকে, তখন এমআরআই করানোটা সহজ না। এমআরআই এটার ভেতরে খুবই শক্তিশালী ম্যাগনেট থাকে। এবং খুবই পাওয়ারফুল আরএফ থাকে। মানে আরএফ এনার্জি থাকে আরকি একটা। তো যেটা হয় যে এই যে এমআরআই এর ভেতর তুমি চেম্বারের ভেতরে মানুষকে যদি ঢুকিয়ে দাও, তখন যেটা হবে অনেকগুলো জিনিস ঘটে। এমআরআই এর মধ্যে অনেক রকমের ফিল্ড থাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেট গুলা গিয়ে ওই যে ভেতরে তুমি বসিয়েছো ইমপ্ল্যান্টটাকে, সে এটাকে সরিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চায়। ওই যে তারটা ভেতরে আছে, ওই তারটা যেটা করে ওই আরএফ এনার্জিটাকে সে পিক করে। সে নিয়ে অ্যান্টেনা হিসেবে কাজ করে। একটু আগে বলছিলাম যে আমরা কেন খারাপ অ্যান্টেনা বানাতে চাই। কারণ এই যেটা করে ওই এনার্জিকে সে পিক করে। পিক করে সে ২ দিকে পাঠায়। একটা হচ্ছে যে সেই ডিভাইসটা যেটা আছে তার মধ্যে পাঠায় এবং উপরে যে আরেকটা যে মানে যেই প্রান্তটা আমাদের ইসের ভেতরে স্পাইনাল কর্ডের ভেতরে সেখানেও পাঠায়। তো যেটা হয় আচ্ছা। যেটা স্পাইনাল কর্ডে পাঠায় সেটা ওখানে গিয়ে প্রচন্ড হিট তৈরি করে ওখানকার মনে করো নার্ভ টার্ভ সব পুড়িয়ে দেবে এরকম একটা অবস্থা আরকি। সো হুম। আর আরেকটা যে পার্টটা যেটা ভেতরে অন্যদিকে যাচ্ছে সেটা আমাদের ডিভাইসের মধ্যে যেয়ে ডিভাইসটা নষ্ট করে দেয়। সো তার মানে আমার কাজ হচ্ছে যে এমন একটা অ্যান্টেনা ডিজাইন করা মনে করো যে হচ্ছে সে খুব খারাপ। সে খুব, এনার্জিটা খুব দিতে পারে না। কম জেনে সে আচ্ছা, যাতে আচ্ছা। এনার্জিটা বিক্রি না করতে পারে আরকি। তো ওইটা একটা ডিজাইন করার একটা পার্ট। আর যদিও আ তুমি যতই ডিজাইন করো তারপরেও সে এনার্জি পিক করবেই। তো করলে হুম, হুম। তখন আমরা একটা যেটা করি যে আরএফ একটা লিমিটেশন দিয়ে দিই যে এমআরআই করাচ্ছে তাকে আমরা বলে দিই যে তোমরা এতটুকুর বেশি আরএফ দিও না। এতটুকুর বেশি যদি হুম। আপনি আরএফ এনার্জি দাও তাহলে এই লোকটার ক্ষতি হবে অথবা এই ডিভাইসটার ক্ষতি হবে। আর ডিভাইসটার ক্ষতি হলেও লোকটার ক্ষতি। কারণ ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার অপারেশন করে ওই ডিভাইসটা বের করতে হয় পুরো জিনিসটা। তো সেটাও তো আরেকটা পেইনফুল হুম, ব্যাপার। হুম। ফলে আমরা ওই জিনিসটা লিমিটটা নির্ধারণ করি। তো আমার কাজ হচ্ছে যে আরএফ সেফটি বুঝতে বলে পারছি, এটাকে। যে এমআরআই বুঝতে আরএফ পারছি। সেফটি নিয়ে আমার কাজ। এবং এটা বুঝতেই পারছো যে আরএফ এর নিয়েই আমার আগে কাজ ছিল পিএইচডি সময়। কিন্তু সেটা হুম, হুম। অ্যান্টেনা ডিজাইন করা ছিল ভালো অ্যান্টেনা ডিজাইন। এখন খারাপ অ্যান্টেনা ডিজাইন আরকি। সো মিল আছে আবার নাই। এটা খুবই ভালো লাগলো জেনে যে আসলে আপনি একজন
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, আপনি নিজে রাডার এবং অ্যান্টেনা এরকম টেকনোলজি নিয়ে কাজ করেছেন। কিন্তু এখন হচ্ছে মানুষের কাজে লাগে বা মানুষের অ্যাকচুয়ালি মানে মেডিকেল ডিভাইস টাইপের একটা ডিভাইসের কাজ করছেন। মানে এটা একটা এই যে ইন্টারডিসিপ্লিনারি যে অ্যা একসাথে কাজ হচ্ছে, এটা আসলে এই জিনিসগুলো জানলে খুবই ভালো লাগে। তো একটা ছোট্ট ফলো আপ Sure. কোয়েশ্চেন করব ভাইয়া, খুব শর্ট অ্যান্সার হয়তোবা হয়ে যাবে এটা। সেটা হচ্ছে যে নরমালি যে আমরা যে পেইন ম্যানেজমেন্ট মেডিসিন গুলো আমরা ইউজ করি, যেমন টাইলেনল হচ্ছে পেইন সাইট থেকে রিসিপশন বন্ধ করে দেয়, সিগন্যাল বন্ধ করে দেয়। আর আইবুপ্রোফেন হচ্ছে যে ব্রেনে যে পেইন রিসিপশন সিগন্যালটা বন্ধ করে দেয়। তো আমাদের তো এই মেডিসিন গুলো আছেই। তাহলে আপনার যে ডিভাইসটার কথা বললেন যে সে হচ্ছে পেইন সিগন্যালটাকে বন্ধ করে দিচ্ছে, এই ধরনের ডিভাইসের স্পেশাল রিকোয়ারমেন্টসটা কেন? বা মানে এটা কি অন্য টাইপের কোনো পেইন ম্যানেজমেন্ট করছে যেগুলো টাইলেনল বা এটা আইবুপ্রোফেন করতে হ্যাঁ, পারবে না? ও আচ্ছা, পারে না আসলে। ধরো যেটা আচ্ছা। হয় যে টাইলেনল আইবুপ্রোফেনের মানে পর্ব তারা অনেক আগে শেষ করে আসে আরকি। মানে যারা এইখানে আসে এই আপনি একেবারে যে পেইন পেইন গুলোর পিরামিড বলে কথা একটা বলছেন, আচ্ছা। হ্যাঁ, পেইন পিরামিড বলে একটা কথা আছে যে যখন একজনের ব্যথা হবে তখন সে ১ম এ কি করবে? তো ১ম ধাপ হচ্ছে ওই টাইলেনল বা এই খাবে সে। ধরো এটা হচ্ছে হুম, একদম হুম, হুম, শুরুতে। সে ওইটা দিয়ে যখন কাজ হবে না, এটা দিয়ে হুম, সবসময় কাজ হয় না। তখন তার আরো হাই পাওয়ার এর কোনো একটা কিছু খেতে হবে। তো সে বুঝতে তখন পারছি। যদি ওইটা দিয়ে কাজ না হয় তখন তাকে আরএফ অ্যাবলেশন মতো একটা করে যে তার যেখানে তোমার নার্ভটা আছে সেই নার্ভকে পুড়িয়ে দেয় আরএফ দিয়ে। সেটা একটা কাজ। যখন তাতেও কাজ হবে না, তখন ওই পিরামিডের একদম মাথার জিনিসটা হচ্ছে এসসিএস আরকি। তখন তাকে অপারেশন করে ভেতরে এই ডিভাইসটা বসায় দেয় আরকি। যে আন্ডারস্টুড। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন এটা হচ্ছে শেষ সম্বল আরকি যে ওটা দিয়ে কাজ করবা। তো তুমি যেটা বললে অসাধারণ। সেটা একদম পেন পিরামিডের একদম বুঝতে ১ম পারছি। স্তর। হ্যাঁ, 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 বুঝতে পারছি। ভাই, আপনার সাথে গল্প করে তো অসাধারণ লাগলো। মানে সময় তো এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই পারিনি। আ আরো অনেকক্ষণ পেলে মজা লাগতো এবং হোপফুলি আপনাকে আমরা আমাদের প্ল্যাটফর্মে আরো অনেকবার পাবো। বাট চলে যাওয়ার আগে আ আপনার কাছ থেকে আপনার অনেকবার শুনছি আপনি গান বানাইছেন। প্রবাবলি যে আমি জানি না আপনি কি সুনো ইউজ করেন? সুনো সে হ্যাঁ, সুনো, শোনো আচ্ছা, দিয়ে আচ্ছা। আমি আমি ওখানে কয়েকটা আমার লিরিক্স দিয়ে গান বানাইছিলাম। যাই হোক। তো আপনার একটা গান শুনবো আ যদি সম্ভব হয় চলে যাওয়ার আগে। এইটা আমার সারা জীবনের সমস্যা। গান করতে গেলে ভুলে যাই যে আমি কি গাবো? কি গাওয়া যায় আসলে? দাঁড়াও। ভাই, গিটার কবে থেকে শিখলেন? গিটারও কি গিটার বুয়েটে এসে নাকি? হ্যাঁ, বুয়েটে না আসলে। গিটার শিখছি এখানে আসার পরে। ও! ওই আ আমাদেরও তাহলে শেখার সময় আছে তপু। বুয়েটে গিটার যখন আমার বন্ধুরা ছিল তো ওরা বাজাতো, আচ্ছা। গাইতাম। দাঁড়াও কি যে গাওয়া যায়? তো আমি খুবই কনফিউশন এ পড়ে গেলাম। হুম। ভাই, বাচ্চারা খায় না যে এটা যে ভিডিও করছেন, এটা এই গানটা আমি প্রায়ই এগুলো আমার আমার মেয়েকে শুনাই। আমার জীবনে যত গান আসলে সত্যি হ্যাঁ, কথা যেটা যে সব গানগুলো আমার কাছে মনে হয় ছবির অ্যালবামের মতো সত্যি কথা। আমি একদম ঠিক ওইভাবে চিন্তা করি যে মানুষ ছবির অ্যালবাম কেন বানায়? একটা স্মৃতিকে ধরে রাখার জন্য না? তো আমার এক্সাক্টলি। যতগুলো গান আছে এই গানগুলো হচ্ছে আমার একেকটা মুহূর্তের স্মৃতি এবং আমার মনে হয় যে তোমার গান দিয়ে ওই আবেগটাকে আমি বেশি ধরে রাখতে পারি আরকি। মনে করো ছবি অ্যালবামের ভেতরে যতটুকু আবেগ ধরা যায় তার থেকে গানের গান সুরে ধরে। আমি আবেগ আরো বেশি ধরতে পারি। এজন্য আমি গান বানাই। মানে আমার গান বানানোর একটা বড় কারণ হচ্ছে যে একেকটা মুহূর্তে একেকটা আবেগকে ধরে রাখা। আমার কিছু মাথায় না আসলে যেটা হয় আমি তখন লালন ধরি আরকি। আমার যখন কোনো কিছু মাথায় আসে না। কারণ আমার যখন তোমার কুষ্টিয়াতে ছিলাম তো, কুষ্টিয়াতে তোমার আমার গানের ইন্সপিরেশন এর একটা বড় হচ্ছে লালন। কারণ লালনের গান শুনে আমি ১ম বারের মতো টের পেলাম যে গানের কতগুলা ভাঁজ থাকে আরকি যে ধরো এটার কথা আমি খুব বলি। মিলন হবে কতদিনে খুব কমন গান। আচ্ছা এই গানটাই বলি। মিলন হবে কতদিনে গাচ্ছি। তো এই গানটা যে কারণে আমার প্রিয় সেটা বলি যে ১ম বারের মতো এই গানটা শুনে আমি টের পেয়েছিলাম যে একটা গানের ভেতরেও আরো কথা থাকে আরকি। যে একটা আ গান সেটা নরমালি বোঝাচ্ছে যে আমি যখন ১ম এ শুনছি তখন মনে হচ্ছে যে আচ্ছা এটা একটা প্রেমিক-প্রেমিকার গান যে আচ্ছা মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। কিন্তু তারপরে যখন তুমি ভেতরে যাবে তখন দেখবে যে এখানে জীবাত্মা অন্তরাত্মার ব্যাপার আছে আরকি। জিনিসটা এই মনের মানুষ আসলে শুধুমাত্র আ মানে প্রেমিকা বা প্রেমিক না। এখানে আসলে মানে ঈশ্বরের সঙ্গে সৃষ্টির সম্পর্কের একটা ব্যাপার আছে এখানে। মানে পুরো জিনিসটাই হচ্ছে যে একটা রূপক অর্থে, যে রূপকটাও মানে ২ রকম রূপক দিয়ে বোঝানো আরকি। যে ১ম রূপকটা ১ম স্তরে তুমি খুব প্রেমের গান হিসেবে ধরতে পারবে এটাকে। ২য় স্তরে হুম, হুম। গিয়েও বুঝবে এটা প্রেমের গান। তবে সেই প্রেমটা ঠিক মানব-মানবী প্রেম ছাড়াও আরেকটু গভীর কোনো কিছু এখানে আছে। তো ওইটা আমাকে খুব মানে অনুপ্রেরণা দিয়েছিল আরকি যখন এই ১ম ব্যাপারটা বুঝতে পেরেছিলাম।
চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ওরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জারও ভয় ওরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জারও ভয় লালন ফকির ভেবে বলেন সদাই লালন ফকির ভেবে বলেন সদাই ও প্রেমতে গড়ে সেই জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে অসাধারণ। অসাধারণ ভাইয়া, অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। আসলে কথা বলতে বলতে যে কখন সময় পার হয়ে গেল, বাট আসলে সময়ের তাগিদে আমাদের শেষ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এই পডকাস্টে আসার জন্য। আমরা অনেক নতুন কিছু জানলাম, পুরান কিছু আবার নতুন করে শুনলাম। এটা আসলে খুবই সুন্দর 1.5 ঘন্টা গেল আমাদের। থ্যাংক ইউ ভাইয়া সো মাচ। আর ভাইয়া আমরা আশা করব ইনশাল্লাহ ফিউচারে আমরা আবার হয়তো আপনাকে আমাদের পডকাস্টে ডাকবো নতুন কিছু নিয়ে এবং আপনার নতুন নতুন গল্প শোনার জন্য ইনশাল্লাহ, যদি সব অবশ্যই ঠিকঠাক থাকে। থ্যাংক ইউ ভাইয়া। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আশা করছি যে তোমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আরো অনেক অনেক গুণী মানুষ তোমাদের এখানে আসবে আমার থেকে অনেক বেশি গুণী মানুষ তোমাদের সাথে যুক্ত হবে হয়ে তোমাদেরকে গল্প শোনাবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।